হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি সব্যসাচী স্যার চলে এসেছি তোমাদের এসএলএসটি পলিটিক্যাল সায়েন্সের ক্লাস নিয়ে। আজকে আমরা গ্রুপের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি নয় অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাশন করব। আজকের পর্বে আমাদের থাকবে ডেমোক্রেসি, এবং ডেমোক্রেসির সঙ্গে সঙ্গে আমরা ভেরিয়াস টাইপস অফ ডেমোক্রেসির যে ক্লাসিফিকেশন রয়েছে সেগুলো দেখব। আমরা টোটালিটারিয়ানিজম দেখব এবং তারও বিভিন্ন ডেফিনেশন এবং ভেরিয়াস টাইপসের যে ক্লাসিফিকেশন রয়েছে সেগুলো দেখব। ফ্যাসিজমের সঙ্গে টোটালিটারিয়ানিজমের কি ডিফারেন্ট রয়েছে সেই ডিফারেন্ট গুলোও দেখবো। এবং সব থেকে বড় কথা, আজকে আমরা পাবলিক ওপিনিয়ন পোর্শনটাও জানবো। পাবলিক ওপিনিয়নের ভেরিয়াস টাইপস অফ মিডিয়াম গুলো দেখবো এবং সেই সঙ্গে ভারতবর্ষ বা যে কোনো দেশের শাসন ব্যবস্থার ক্ষেত্রে তার কি ভূমিকা সেগুলো আমরা জানবো। আর তারপরে পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল, রাজনৈতিক দলের ডেফিনেশন, রাজনৈতিক দলের ক্লাসিফিকেশন এবং সেই রাজনৈতিক দলের উপর বেস করে ভেরিয়াস টাইপস অফ পার্টি সিস্টেম জানবো আমরা। আর প্রেশার গ্রুপস, অর্থাৎ আমরা স্বার্থ গোষ্ঠী সম্পর্কে জানবো। সো এগুলো যেহেতু কানেক্টেড বিষয় একটা অন্যের সঙ্গে, তাই আমরা এগুলোর উপর ফোকাস করবো একসঙ্গে। রিপ্রেজেন্টেশন আরেকটি গুরুত্বপূর্ণ টপিক এই সেক্টরের। রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে ভেরিয়াস টাইপস অফ রিপ্রেজেন্টেশনের কি ডিফারেন্স রয়েছে সেগুলো আমরা জানবো। আর আইডিওলজিস, এটা আমরা অলরেডি পড়েছি, লিবারালিজম এবং অন্যান্য যে আইডিওলজিম গুলো রয়েছে, তো সেটাও আমরা একটুখানি এর আগের বিষয়গুলো আরেকবার রিভিশন মতো করে নেবো। সো প্রথমেই গণতন্ত্রে ফোকাস করি। গণতন্ত্র মানে কি? সিম্পলি আমরা জানি গণতন্ত্র মানে আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত কোটেশন, বাই দ্য পিপল, অফ দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। জনগণের জন্য, জনগণের শাসন, জনগণের দ্বারা পরিচালিত। তো কোন একটি দেশের ডেমোক্রেসির প্রধান পিলার কি কি থাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। গণতন্ত্রের তিনটি স্তম্ভ আমরা দেখতে পাচ্ছি। আইন বিভাগ হচ্ছে প্রথম স্তম্ভ, শাসন বিভাগ হচ্ছে দ্বিতীয় স্তম্ভ, আর বিচার বিভাগ হলো গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ, এবং যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও মিডিয়াকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যেটা আমরা আজকের পাবলিক ওপিনিয়ন যখন পড়বো সেটার উপর ফোকাস করবো। সেখানে সেটাই বলা হচ্ছে যে ডেমোক্রেসি আফোর্ডস হিউম্যান ডিগনিটি, ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড পার্টিসিপেশন। সো গণতন্ত্র মানুষকে, প্রত্যেকের মানুষের যে সম্মান রয়েছে সেটাকে এখানে এস্টাবলিশ করা হয়। প্রত্যেকটা মানুষের মধ্যে সাম্যতা প্রতিষ্ঠা করা হয় এবং প্রত্যেকটা মানুষের যে স্বাধীনতা সেটাকে এখানে রক্ষা করার ব্যবস্থা করা হয়। জনগণ নিজেরা সরকারি কাজকর্মে অংশগ্রহণ করে। অ্যাজ এ ফর্ম অফ গভর্নেন্স, যদি আমরা গভর্নমেন্টের অ্যাক্টিভিটি দেখি তাহলে দেখবো দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। আব্রাহাম লিঙ্কনের কোটেশন একটু আগে আমি বলছিলাম। তাহলে এইভাবেই আমরা কিন্তু একটি শাসন ব্যবস্থার অন্যতম ইন্ডিকেশন হিসাবে গণতন্ত্রকে আইডেন্টিফাই করতে পারি। আমি একটা সুন্দর চার্ট করে দিয়েছি। এই চার্টটা থেকে তোমরা মোটামুটি গণতন্ত্রের সংক্রান্ত যে যে কোশ্চেন গুলো দেবে সেরকম ভাবেই চার্টটা করা আছে। প্রথমত দেখো গণতন্ত্র কিভাবে হতে পারে। ডিরেক্ট বা ইনডিরেক্ট, এই দুটো ওয়েতে গণতন্ত্র এস্টাবলিশ হতে পারে। প্রত্যক্ষ গণতন্ত্রে কি হয়, জনগণ সেখানে সরাসরি সরকারি কাজকর্ম, কোন কাজকর্ম, এই যে কাজকর্ম আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের কাজকর্ম, তাদের সরাসরি অংশগ্রহণ করে। যদি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে তাকে আমরা বলবো প্রত্যক্ষ গণতন্ত্র। আর যদি জনগণ কোনো রিপ্রেজেন্টেটিভকে চুজ করে দেয়, তারা গিয়ে এইসব কাজকর্মে ইনভলভ হয়, তাহলে তাকে আমরা বলবো পরোক্ষ গণতন্ত্র। আমাদের ভারতবর্ষের মতো আজকে বৃহত্তর যে কোনো দেশে দেখবে সেখানে কিন্তু এই পরোক্ষ গণতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠিত রয়েছে। আর এই পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা কোন একটি দেশে এস্টাবলিশ করার জন্য দুটোর মধ্যে যে কোনো একটা মেকানিজম ফলো করতে হয়। আইদার রাষ্ট্রপতি পরিচালিত শাসন ব্যবস্থা করতে হয় অথবা সংসদীয় শাসন ব্যবস্থাকে ইন্ডিকেট করতে হয়। এখন দেখো এখানে ডিরেক্ট ডেমোক্রেসির মানে বলেই দিয়েছে যে জনগণ সরাসরি সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নেবে। পরোক্ষ গণতন্ত্রে জনগণ তাদের প্রতিনিধির মাধ্যমে সরকারি কাজকর্মে অংশগ্রহণ করবে। তাহলে এই জন্য আমরা পরোক্ষ গণতন্ত্রকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে পারি, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। রিপ্রেজেন্টেটিভদের মাধ্যমে সরকারি কাজকর্মে অংশগ্রহণ করছে। অন্যদিকে এখানে আমরা দেখতে পাবো গণভোট, জনসভা, প্রস্তাব, জনগণের প্রস্তাব, এগুলোকে গুরুত্ব দেওয়া হয়। পরোক্ষ গণতন্ত্রে সংসদীয় বা রাষ্ট্রপতি শাসিত সরকার যে কোনো একটা মেথডকে ফলো করতে হয়। অন্যদিকে এক্সাম্পল হিসেবে আমরা প্রাচীন এথেন্সের কথা বলতে পারি, বা রিসেন্টলি সুইজারল্যান্ডের কিছু ক্যান্টনে এখনো অব্দি এই ডিরেক্ট ডেমোক্রেসি রয়েছে। এবং আমরা যদি ভালো করে লক্ষ্য করি আমাদের ভারতবর্ষে যে ষোড়শ মহাজন পদ ছিল তাতে ব্রিজি, মল্ল এই ধরনের মহাজন গুলোতে কিন্তু এই ডিরেক্ট ডেমোক্রেসি প্রতিষ্ঠিত ছিল। আর ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এগুলো হচ্ছে সব এক্সাম্পল পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা। সুবিধে হচ্ছে জনগণ সরাসরি নিজের মতামত প্রকাশ করতে পারে, নিজের সরকারি কাজকর্মে অংশগ্রহণ করতে পারে। প্রতিনিধিকে আমি নির্বাচন করলাম, তারপরে প্রতিনিধি যে আমার হয়ে কাজ করবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্রে আমি গিয়ে যেহেতু কাজকর্মে ইনভলভ হই, তাহলে এখানে আমার কিন্তু আমাকে কেউ চিট করার কোনো চান্স নেই। কিন্তু পরোক্ষ গণতন্ত্রে কি হতে পারে, আমি প্রতিনিধি ভালোভাবেই ইলেক্ট করলাম, প্রতিনিধি ইলেক্টেড হওয়ার পরে দেখা গেল তার রূপ চেঞ্জ হয়ে গেল,
তো সেটা এখানে হওয়ার চান্সেস অনেক বেশি। এছাড়া আমরা দেখতে পাই যে আজকালকার দিনে কি হয়, প্রতিনিধিকে নির্বাচন করলাম এক দলের ভেবে, আর দেখলাম সে অন্য দলে গিয়ে জয়েন করে দিল। তো সেটাও একটা হয়, গণতন্ত্রকে সেখানে পুরোপুরি চিট করা হয়। সো এগুলো কিন্তু এখানে হওয়ার চান্সেস বেশি। তো এটা বড় বড় রাষ্ট্রের পক্ষে সুবিধাজনক, কিন্তু এইগুলো আবার অসুবিধাজনকও বটে। তাহলে বৃহৎ জনগোষ্ঠীর ক্ষেত্রে প্রত্যক্ষ গণতন্ত্র পসিবল নয়, কিন্তু জনগণ এবং প্রতিনিধিদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার একটা চান্স থাকে। তো সেটা একটা অসুবিধার দিক পরোক্ষ গণতন্ত্রের ক্ষেত্রে। তো এই হচ্ছে ওভারঅল প্রত্যক্ষ আর পরোক্ষ গণতন্ত্রের বেসিক বিষয়গুলো। ইংরেজিতেও লেখা আছে, বাংলাতেও লেখা আছে, যেরকম সুবিধে পড়ে নেবে। চলে আসবো এই গণতন্ত্রের শাসন ব্যবস্থার দিক থেকে গণতন্ত্রের কি ডিভিশন হয়। একটা হয় রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, আর একটা হয় পার্টিসিপেটরি ডেমোক্রেসি। একটা মানে হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, আর হচ্ছে অংশগ্রহণমূলক গণতন্ত্র। বুঝতেই পারছো, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে সেখানে প্রতিনিধি প্রেরণের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা অংশগ্রহণ করা হচ্ছে, আর যেখানে অংশগ্রহণমূলক সেখানে জনগণ সরাসরি নিজেই অংশগ্রহণ করে। এমন কিছু মেকানিজম আছে যেগুলোর মাধ্যমে জনগণ অংশগ্রহণ করতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে। তাহলে দেখে নি কোনটাকে কি বলা হয়। দেখো, প্রথমত এখানে জনগণ তাদের পক্ষে শাসন এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রতিনিধিদের নির্বাচিত করে। তাহলে এখানে ইলেকশন খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার। যদি ইলেকশনে গিয়ে ঘোটালা করা হয়, নির্বাচনের ক্ষেত্রে যদি বুথ রিগিং করা হয়, তাহলে কিন্তু এই প্রতিনিধি যারা চুজ হবে তারা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতে হবে না, তারা কিন্তু সঠিক ব্যক্তি নির্বাচনী হলো না। এবং সে রিপ্রেজেন্টেটিভ যে যাবে, সে যে জনগণের হয়ে কাজ করবে না, স্বাভাবিক, কারণ সে তো সঠিকভাবে নির্বাচিত হয়নি। তাই নির্বাচনটা এখানে খুব ইম্পর্টেন্ট। অন্যদিকে আমরা অংশগ্রহণমূলক গণতন্ত্রে দেখতে পাই জনগণ সরাসরি নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অংশগ্রহণ নেয়। উদাহরণ হিসেবে আমরা ব্রিটেনের কথা বলতে পারি, মানে ইংল্যান্ড। সেখানে আমরা দেখবো যে ইউনাইটেড কিংডম তারা ইউরোপীয় ইউনিয়ন থেকে সেপারেট হওয়ার জন্য ব্রেক্সিট বলে একটি ভোটিং এর ব্যবস্থা করে। ওখানকার পাবলিকরা ভোট দেয় এবং ম্যাক্সিমাম পিপলরা ব্রেক্সিট অর্থাৎ ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাক এটা চায়। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী, জনগণের সিদ্ধান্ত অনুযায়ী দেখা যায় সরকার ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনকে বের করে দেওয়া হয়। তো এই যে প্রক্রিয়া, অর্থাৎ জনগণের নিজেই অংশগ্রহণ করা, সরকার হয়তো একটা আইন তৈরি করছে, জনগণকে ভোটের জন্য দেওয়া হলো যে তোমরা কি বলছো, এই আইনটা ভালো না খারাপ, তোমরা সাপোর্ট করো। যদি অধিকাংশ মেম্বার সেই আইনের সেই বিলের সাপোর্ট করে, তবে গিয়ে সেই আইনটাকে কার্যকরী করা হবে। সরকার কোনো একটা প্রকল্প আনতে চলেছে, সেই প্রকল্পটাতে অধিকাংশ মানুষের সাপোর্ট রয়েছে কিনা জনগণকে ভোট দেওয়ার জন্য বলা হবে। জনগণ তাতে অধিকাংশ সাপোর্ট করলে তাহলে বোঝা যাবে আচ্ছা তাহলে জনগণ এই প্রকল্পটাকে চাইছে। তো এইভাবে এখানে অংশগ্রহণের মধ্য দিয়ে সরকারি কাজকর্মে জনগণ অংশগ্রহণ করতে পারে। তার মানে এটা অনেক বেশি এরকম প্রক্রিয়া যেখানে জনগণের অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। তাহলে আমরা সিম্পলি যদি এরকম করি, যেটা হচ্ছে সরকারি কাজকর্ম, তাহলে সরকারি কাজকর্ম, সরকার বলতে সরকারের তিনটে প্রধান উইংস আমরা দেখতে পাই, আইন, শাসন আর বিচার। এছাড়াও আরো উইংস আছে, মেনলি এই তিনটে প্রধান অঙ্গ। এই আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ তিনটেতেই গণতন্ত্র, প্রত্যক্ষ গণতন্ত্র কি হয়, প্রত্যক্ষ গণতন্ত্রে সেখানে আমরা দেখতে পাই যে সরাসরি জনগণ সেইগুলোতে ইনভলভ হচ্ছে। কিন্তু পরোক্ষ গণতন্ত্রে আমরা কি দেখতে পাই, পরোক্ষ গণতন্ত্রে আমরা দেখতে পাই যে জনগণ প্রতিনিধিকে চুজ করছে, আর সেই প্রতিনিধিরা কি করছে, এই কাজগুলোতে ইনভলভ হচ্ছে। তাহলে প্রতিনিধি এখানে মাঝখানে ভায়া হিসাবে তার থ্রু দিয়ে সে অংশগ্রহণ করছে, সরাসরি জনগণ কিন্তু কাজকর্মের সঙ্গে ইনভলভ হচ্ছে না। তাহলে এখানে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সরকারি কাজকর্মে ইনভলভ ছাড়া তো কোনো উপায়ও নেই। এত বড় বড় কান্ট্রি, এত হাইলি পপুলেটেড কান্ট্রি, সেখানে এই মেকানিজম সম্ভব নয়। প্রত্যক্ষ গণতন্ত্র নিজেই সরকারি কাজকর্ম করবে, ছোট রাষ্ট্রের জন্য পসিবল ছিল। তাহলে আমাকে যদি এই প্রত্যক্ষ গণতন্ত্রের সুবিধাগুলোকে এই পরোক্ষ গণতন্ত্রে ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে আমি কি করতে পারি, তাহলে জনগণকে অনেক বেশি অংশগ্রহণ করার সুযোগ দিতে পারি। তাহলে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে আমি কি করতে পারি, কিছু কিছু এই প্রত্যক্ষ গণতন্ত্রের ব্যবস্থাকে এস্টাবলিশ করতে চাইলে ওই রকম ব্রিটেনে যেমন ব্রেক্সিট হয়েছে, ওই রকম জনগণকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যেতে পারে। এই যে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছে, এটাকেই বলা হচ্ছে অংশগ্রহণমূলক গণতন্ত্র। অর্থাৎ প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে আমাদের যদি এই অংশগ্রহণমূলক গণতন্ত্রের কিছু বৈশিষ্ট্যকে আমি ইমপ্লিমেন্ট করি, বিশেষ করে সেখানে নীতি নির্ধারণে জনগণকে সুযোগ দেওয়া, যে তারাও সরকারি কোনো সিদ্ধান্ত গ্রহণে তাদের যে বক্তব্য তারা রাখতে পারবে, তাহলে এটাই কিন্তু সেই মেকানিজম। এবার এটা কিভাবে প্র্যাকটিস হয়, দেখো বিভিন্ন মিডিয়া, বিভিন্ন নিউজ পেপার্স, বিভিন্ন সেমিনার্স এর মাধ্যমে জনগণের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া। এভাবে সরকার জনগণের কাছ থেকে একটা ওপিনিয়ন নিয়ে বুঝতে পারে যে জনগণ কি চাইছে। যেমন ধরো রিসেন্টলি আমরা দেখবো প্রায় 1 থেকে 1.5 বছর ধরে আমাদের ভারতবর্ষে
আমরা আমাদের ভারতবর্ষে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি চালু করার একটা উদ্যোগ নেওয়ার কথা বলা হচ্ছে, এবং রিসেন্টলি আমরা জানি উত্তরাখণ্ড অলরেডি চালু হয়েও গেছে। তো কিন্তু গোটা ভারতবর্ষে হয়নি। এখন আমরা দেখবো যে সেন্ট্রালের যে এনডিএ গভর্নমেন্ট, সে কিন্তু বিভিন্ন জায়গায় পাবলিক ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করছে। বা কখনো দেখবে নিউজ মিডিয়াতে কোনো এরকম বিতর্ক সভা হচ্ছে যেখানে এরকম ইউনিফর্ম সিভিল কোডটা ভালো না খারাপ সেগুলোকে ডিসকাস করা হচ্ছে, কোথাও সেমিনার করা হচ্ছে সেখানে বলা হচ্ছে, কোথাও লেখালেখি হচ্ছে, কোনো আর্টিকেল লেখা হচ্ছে কোনো বইয়ে, কোনো নিউজ পেপারসে। তো সেইগুলো দিয়ে কিন্তু পাবলিকরা বুঝতে পারছে যে আচ্ছা এটা এটা তারা একটা তাদের ওপিনিয়ন দিচ্ছে যেটা ভালো না খারাপ, তারা এটাকে চাইছে না। একইভাবে আমরা কিন্তু একই রকম মেকানিজম দেখতে পেয়েছি যে যখন জম্মু অ্যান্ড কাশ্মীরের আর্টিকেল 370 কে রিমুভ করে নেওয়া হচ্ছে এবং সেখানে স্টেটহুড কেড়ে নিয়ে সেখানে ইউনিয়ন টেরিটরি স্ট্যাটাস দেওয়া হচ্ছে, সেখানেও একইভাবে সরকার কিন্তু আগে ওখানকার লোকাল পিপলদের ওপিনিয়ন নিয়েছে যে কত পার্সেন্টেজ মানুষ সেটাকে চাইছে আর কত পার্সেন্ট মানুষ সেটার অপোজ করবে। তো সরকার যে কোনো প্রজেক্ট, কোনো প্রকল্প, কোনো রকম স্কিম, কোনো রকম এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পাবলিক ওপিনিয়ন গ্রহণ করে। একইভাবে তোমাদের নিশ্চয়ই মনে থাকবে আমাদের রিসেন্টলি যে টেরোরিস্টিক্যাল অ্যাটাক হয়েছিল জম্মু অ্যান্ড কাশ্মীরে, সেখানেও পাবলিকের কিন্তু ওপিনিয়ন নেওয়া হচ্ছে। গোটা ভারতবর্ষ থেকে অধিকাংশ মানুষ এটাই চেয়েছে যে পেহেলগাঁও যে অ্যাটাক করেছে সন্ত্রাসবাদীরা, সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত সরকারের। এবং সেই জনগণের ওপিনিয়ন নেওয়া হয়তো ইনস্ট্যান্ট পরের দিনই অপারেশন সিন্দুর স্টার্ট হতো, হয়নি, সময় নেওয়া হয়েছে, 7 দিন সময় নেওয়ার পর তারপরে অপারেশন সিন্দুর হয়েছে। তাহলে এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে সরকার কিন্তু কোথাও প্রচ্ছন্নভাবে কোথাও প্রত্যক্ষভাবে আমরা দেখতে পাবো যে পাবলিকের ওপিনিয়ন নেয়, এবং ওপিনিয়ন নিয়ে এই যে কাজকর্ম করা, এটাকেই অংশগ্রহণমূলক গণতন্ত্র বলে। সো এটাই হচ্ছে আমাদের পরোক্ষ গণতন্ত্রমূলক ব্যবস্থাতে প্রত্যক্ষ গণতান্ত্রিকমূলক ব্যবস্থার কিছু সুবিধাকে ইমপ্লিমেন্ট করার জন্যই এই অংশগ্রহণমূলক যে গণতন্ত্রের প্রয়োগ করা হয়। এবার আমরা চলে আসবো আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে সর্বতন্ত্রবাদ বা সর্বাত্মকবাদ। সর্বাত্মকবাদ মানে বুঝতেই পারছো, একজন মানুষের জীবনের সব ক্ষেত্রে যখন নির্দিষ্ট কোন একটি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থাকে, তুমি কি খাবে, তুমি কি পড়বে, কোথায় চলাফেরা করবে, এই সমস্ত কিছু যখন কোন একটি নির্দিষ্ট কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে, তাকে আমরা সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থা বলতে পারি। তাহলে এখানে দেখতে পাবো সবকিছু কেন্দ্রীভূত থাকবে, কোনো ডিসেন্ট্রালাইজেশনের গল্প থাকবে না, সেন্ট্রালাইজড অ্যাক্টিভিটিস থাকবে, এবং এখানে ডিক্টেটোরিয়াল রিজিম থাকবে, অর্থাৎ পুরোটাই স্বৈর সরকার বা স্বৈর শাসনের যে অ্যাক্টিভিটি, অর্থাৎ রাজা বা দেশের যে রাষ্ট্রপ্রধান তিনি যা বলবেন সেটাকেই বিনা বাক্য ব্যয়ে শুনতে হবে। যদি কেউ এটার বিরোধিতা করে, এটার প্রতিরোধ করে, সঙ্গে সঙ্গে কিন্তু দমন পীড়ন স্টার্ট হয়ে যাবে। এবং এখানে আমরা দেখতে পাবো শাসন ব্যবস্থার সর্বস্তরে সেখানে কিন্তু ওই নির্দিষ্ট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থাকে। তার মানে আমরা বলতে পারি যে সরকারি ব্যবস্থাপনায় যে লেজিসলেটিভ সেক্টর আছে, এক্সিকিউটিভ সেক্টর রয়েছে, জুডিশিয়াল সেক্টর রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে ওই কর্তৃপক্ষ কিন্তু নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এখানে তুমি এটা ভাবতেই পারো না যেখানে জুডিশিয়ারি সে স্বাধীনভাবে কাজ করছে, জুডিশিয়ারিকেও নিয়ন্ত্রণ করে। এখানে এক্সিকিউটিভ সেক্টরের প্রত্যেকটা ক্ষেত্রে কোন রকম সেপারেশন যে ফলো করার কনসেপ্ট রয়েছে যে এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারি সেপারেট হয়ে কাজ করবে না, একদমই সেখানে হবে না। এখানে এক্সিকিউটিভ সে যে থাকবে তাকেও নিয়ন্ত্রণ করবে দেশের কর্তৃপক্ষ, জুডিশিয়ারি যে থাকবে তাকেও নিয়ন্ত্রণ করবে কর্তৃপক্ষ। এবং এটা আমরা দেখতে পাই বিভিন্ন রকম মেকানিজমের ক্ষেত্রেই এটা ফলো হতে পারে। কোথাও আমরা দেখবো যে কমিউনিস্ট মেকানিজম রয়েছে, সো কমিউনিস্ট মেকানিজমের কিছুটা এরকম অ্যাক্টিভিটি কোনো সময় আমরা দেখতে পাবো, সেখানে সর্বাত্মকবাদী কিছু ফিচার্স ফলো করা হচ্ছে। কোথাও আমরা দেখতে পাবো যে জাতীয়তাবাদকে খুব গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে এটাকে ফলো করা হয়েছে, যেমন আমরা জার্মানিতে হিটলারের অ্যাক্টিভিটি দেখতে পেয়েছি, আবার অন্যদিকে ইতালিতে মুসোলিনির অ্যাক্টিভিটি দেখতে পেয়েছি। তো এই প্রত্যেকটাই কিন্তু এই সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থারই উদাহরণ এগুলো। এবং এখানে রাজনৈতিক ক্ষেত্রে সরকারকে একটা প্লুরালিস্টিক পলিটিক্যাল মেকানিজম হিসেবে ধরা হয়। ফিচার্স হিসেবে আমরা অন্যতম পাবো সেন্সরশিপ, প্রোপাগান্ডা, সিঙ্গেল পার্টি রুল, সাপ্রেশন অফ দি ডিসেন্ট। তার মানে নিয়ন্ত্রণমূলক সেন্সরশিপ, যত নিউজ পেপার মিডিয়া আছে সেগুলো কিভাবে কোন নিউজ দেবে না দেবে পুরোটাই নিয়ন্ত্রণ করে সেখানে সরকার বা কর্তৃপক্ষ। প্রচার মাধ্যমগুলোকে জনগণকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ প্রত্যেক দিন দেশের যে রাষ্ট্রপ্রধান, সেই রাষ্ট্রপ্রধানের ফ্রন্ট পেজে হয়তো পিকচার দিয়ে দিল, প্রত্যেকদিন নিউজ পেপারে সেই রাষ্ট্রপ্রধান কি ভালো করলো, কি কোথায় গেল, কোথায় কি খেলো, সেই নিয়েই গোটা নিউজ পেপারে ভরা থাকবে। তাহলে পাবলিকের মনস্তত্ত্বকে পুরোপুরি নিয়ন্ত্রণ করবে এখানে। আর কি একদলীয় শাসন, এখানে বিভিন্ন রাজনৈতিক দলকে গুরুত্ব দেওয়া হয় না, একটা দলকেই গুরুত্ব দেওয়া হয়, যে দলকে সরকার মান্যতা দেবে সেই দলকে এখানে মান্যতা দেওয়া হয়। আর বিরোধী কোন রকম যদি কোনো এর ওপর কোনো কথা বলে কোনো ব্যক্তি, কোনো গ্রুপ, তাহলে সেই গ্রুপ বা সেই ব্যক্তিকে কিন্তু পুরোপুরি দমন করা হবে। সো এটা আর একটা খুব গুরুত্বপূর্ণ দিক এখানে, যেখানে পুরোপুরি দমন করা হয় সেই মেকানিজমকে বা সেই সেক্টরকে।
আর ফ্যাসিজমের সঙ্গে টোটালিজমের কি ডিফারেন্স? দেখো, সর্বাত্মকবাদের সঙ্গে ফ্যাসিবাদের ডিফারেন্সটা এটাই, ফ্যাসিবাদে কিন্তু জাতীয়তাবাদকে গুরুত্ব দেওয়া হয়, ফ্যাসিবাদী অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু জাতীয়তাবাদী ফিচার্স গুলোকে অ্যাক্টিভিটি করা হয়, বিশেষ করে অ্যান্টি ডেমোক্রেটিক অ্যাক্টিভিটি, মিলিটারি ইডিওলজি, যেরকম আমরা মুসলিনী ইটালিতে বা হিটলারের জার্মানিতে দেখতে পেয়েছি। ফ্যাসিবাদ একটি চরম জাতীয়তাবাদী বা উগ্র জাতীয়তাবাদীর উদাহরণ। এখানে উগ্র জাতীয়তাবাদকে হাতিয়ার করে দেশকে নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু অন্যদিকে গণতন্ত্র বিরোধী, এটা অবশ্যই সামরিকতন্ত্র, এখানে সামরিক সরকার এখানে এস্টাবলিশ করা হয়, রাষ্ট্রের পুলিশি ব্যবস্থাকে বেশি করে ব্যবহার করা হয়, এবং যার বাস্তব রূপ আমরা মুসলিনী ইতালি বা হিটলারের জার্মানিতে দেখতে পেয়েছি, বা গদ্দাফির গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিতেও দেখতে পেয়েছি, সাদ্দাম হুসেনেরও দেখতে পেয়েছি ইরাকে। সো এখানে আমরা ডিফারেন্সটা দেখে নিচ্ছি, ফ্যাসিবাদী সর্বাত্মকবাদ, কমিউনিস্ট সর্বাত্মকবাদ, ধর্মতান্ত্রিক সর্বাত্মকবাদ, সামরিক সর্বাত্মকবাদ আর প্রযুক্তি নির্ভর সর্বাত্মকবাদ। এই সব রকমের সর্বাত্মকবাদের যে ক্লাসিফিকেশন, সেগুলোর মধ্যে কি কি ফারাক আছে, প্রধান ফারাকগুলো দেখবো, ওগুলো দিয়ে কোশ্চেন দেয়। প্রথমত, ফ্যাসিবাদী বলছে চরম জাতীয়তাবাদ, গণতন্ত্র বিরোধী এবং রাষ্ট্র এবং নেতার গৌরব এখানে প্রচার করা হয়। এটার উদাহরণ হিসেবে আমরা মুসলিনী ইতালির কথা বলতে পারি বা হিটলারের জার্মানির কথা বলতে পারি। এখানে কিন্তু উদার ফ্যাসিবাদের সর্বাত্মকবাদী অ্যাক্টিভিটি আমরা দেখতে পেয়েছি। চরম জাতীয়তাবাদ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ফিচার, যেটাতে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এবং এখানে দেশের নেতার ক্যারিসমা, অর্থাৎ তার যে অ্যাট্রাকটিভ ক্যারিসমা, সবাইকে নিয়ন্ত্রণ করতে পারে, তার যে নেতৃত্ব দেওয়া বা তার যে সবাইয়ের উপর একটা ম্যাজিক্যাল পাওয়ার, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হিটলার দেশের সবাইকে পুরো ব্রেন ওয়াশ করতে পেরেছিল, বা আমরা মুসলিনীকেও দেখতে পেয়েছি যে সে ব্রেন ওয়াশ করতে পেরেছে পাবলিককে, অর্থাৎ পাবলিকের কাছে তারা একদম ভগবানের মতো। কমিউনিস্ট সর্বাত্মকবাদ, এখানে আমরা দেখতে পাই শ্রেণীহীন সমাজের নামে কঠোর একদলীয় শাসন প্রতিষ্ঠিত হয় এবং রাষ্ট্র সর্বক্ষেত্রে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, অর্থাৎ কোনো প্রাইভেট সেক্টর থাকে না, পুরোটাকেই পাবলিক সেক্টর করে সরকার সেগুলোকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করে। স্টালিনের সোভিয়েত ইউনিয়নের কথা আমরা বলতে পারি, বা মাও সেতুং এর যে চীন, সেই মাও সেতুং এর চীনের কথা আমরা বলতে পারি। অন্যদিকে ধর্মতান্ত্রিক সর্বাত্মবাদ আমরা দেখতে পাই ইরানে এবং তালিবান শাসিত আফগানিস্তানের ক্ষেত্রে আমরা বলতে পারি। ধর্মীয় কর্তৃত্ব দ্বারা পরিচালিত রাষ্ট্র, ধর্মগ্রন্থ এখানে আইন হিসেবে ধরা হয়। ইরানে বা তালিবানের কথা বলবো, আফগানিস্তানের যেটা হচ্ছে তার এক্সাম্পল। অন্যদিকে সামরিক সর্বতন্ত্রবাদ, সেখানে কি দেখতে পাবো, সেনাবাহিনীর হাতে পূর্ণ ক্ষমতা এবং নাগরিক অধিকার সম্পূর্ণরূপে স্থগিত করে দেওয়া হয়। সেখানে সামরিক পাওয়ার আমরা মিয়ানমারে দেখতে পাই, মিয়ানমারের সেনা শাসন এটাই উদাহরণ। একটা সময় পাকিস্তানের এরকম সামরিক সরকার ছিল। প্রযুক্তি নির্ভর যে সর্বাত্মকবাদ, নজরদারি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে জনগণের উপর সবসময় একটা নিয়ন্ত্রণ রাখা। উত্তর কোরিয়া, চীনের নজরদারি ব্যবস্থা, এগুলো সব কিন্তু তারই উদাহরণ। আংশিকভাবে এই রাষ্ট্রগুলোতে প্রযুক্তি নির্ভর সর্বাত্মকবাদী অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই। আজকের দিনে আমাদের প্রত্যেকের হাতে একটা মোবাইল ফোন থাকে, মোবাইল ফোনগুলোতে কিন্তু আমাদের যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে, এবং এই মোবাইল ফোনগুলোর থ্রু দিয়ে আমাদের যাবতীয় ডেটাকে সবসময় মনিটরিং করছে কোনো না কোনো রকম বহুজাতিক সংস্থা। এই বহুজাতিক সংস্থাগুলোও কিন্তু একই রকম ভাবে যে কোনো সময় আমাদের যাবতীয় ইনফরমেশন কিন্তু তারা নখদর্পণে তাদের রয়েছে, তারা কিন্তু সেই ইনফরমেশন গুলোকে গ্যাদার করে তাদের মতো করে সেটাকে ব্যবহার করতে পারে। দেখবে কোনো একটা সাইটে হয়তো কোনো হয়তো একটা ড্রেস দেখছিলে কিনবে বলে, তারপরে সেখান থেকে বেরিয়ে এসে একটু ফেসবুকে যখন গেলে দেখলে ওই ড্রেসটারই অ্যাড ওখানে দিয়ে দেবে, বা একটু অন্য কোথাও হয়তো দেখছো, ফেসবুক দেখছো, তো সেখানে দেখবে ওইটার অ্যাড দিয়ে দিয়েছে, বা গুগল খুলেছে, দেখবে গুগলেও সেই অ্যাডটা দিয়ে দেবে যে এইখানে দেখুন এই জিনিসটা আপনার পাওয়া যাচ্ছে। সো এটা হচ্ছে ওই তোমার প্রত্যেকটা ক্ষেত্রে তোমার ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করা, এবং অ্যালগরিদমের যে মেকানিজম, তাতে তুমি যা যা সার্চ করবে সেটাই কিন্তু ওখানে স্টোর হয়ে যাচ্ছে, এবং তার রেসপেক্টে তোমাকে কিন্তু সেটাকে প্রমোশনাল হিসেবে তোমার সামনে তুলে ধরবে। এবং এটাকে সরকার যদি নিয়ন্ত্রণ করে নেয়, তাহলে সরকার কি করবে, তখন আমার সবকিছু ক্ষেত্রে, অর্থাৎ আমার বাড়িতে একটা ক্যামেরা রাখা আছে, সেই ক্যামেরাটা কিন্তু সবসময় অ্যাক্সেস করছে কোনো না কোনো রকম গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট আমি কি করছি, কি খাচ্ছি, কি চলাফেরা করছি, সব গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করতে পারছে, সব গভর্নমেন্ট দেখতে পাচ্ছে। আমি রাস্তা থেকে বেরোলাম, সেখানে সিসিটিভির মধ্যে আমি আছি, তো আমার কি যাবতীয় অ্যাক্টিভিটি করছে সবটাই সরকার কিন্তু দেখতে পাচ্ছে। তো এরকম ভাবে আমরা দেখতে পাই নর্থ কোরিয়া বা এরকম প্রচুর কান্ট্রি রয়েছে, চীনের ক্ষেত্রেও কিছুটা নজরদারি ব্যবস্থা এরকম ভাবে রয়েছে। তো এগুলোকে আমরা ইন্ডিকেট করতে পারি যারা নজরদারি ব্যবস্থার মধ্য দিয়ে বা আমাদের প্রযুক্তি নির্ভর সর্বাত্মকবাদী অ্যাক্টিভিটি এস্টাবলিশ করতে পেরেছে। চলে আসবো নেক্সট ওয়ান, ইংরেজিতে দেওয়া ছিল, দেখে নিয়েছো নিশ্চয়ই।
জন স্টুয়ার্ট মিলের আমরা আইডিওলজিতে ফোকাস করব, উদারনীতিবাদীদের মধ্যে অন্যতম। 1806 থেকে 1873 সাল অব্দি তার সময়কাল। এই সময়কালে তিনি কনসিডারেশন অন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট বলে একটি বিখ্যাত বই লিখেছিলেন, 1861 সালে পাবলিশড হওয়া। এখানে মেনলি তিনি সেলফ গভর্ন ফর লিবার্টি অর্থাৎ স্বাধীনতার জন্য, গুড গভর্নেন্সের জন্য যাবতীয় গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করার কথা বলেছেন এবং অ্যাডভোকেট করেছেন দ্য রোল অফ শেয়ার্ড ন্যাশনালিটি অ্যান্ড পাবলিক ওপিনিয়ন। তো শেয়ার্ড ন্যাশনালিটি অ্যান্ড পাবলিক ওপিনিয়নের উপর জোর দিয়েছেন। তার বিখ্যাত কোটেশন রয়েছে এক্ষেত্রে, দ্য স্ট্রংগেস্ট অফ অল রিজন ফর দি প্রেফারেন্স অফ ওয়ানস ওন গভর্নমেন্ট ইজ দ্যাট ইজ ওয়ানস ওন। অর্থাৎ কনসিডারেশন অন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের তার এই বিখ্যাত উক্তি, যেখানে তিনি বারবার কিন্তু জোর দিয়েছেন ওন গভর্নমেন্ট অর্থাৎ নিজের সরকার গঠনের ক্ষেত্রে, এবং নিজের সরকারই একমাত্র জনগণের যাবতীয় চাহিদাকে পূরণ করতে পারবে। মিশেল ওয়ালজার, যিনি তার বিখ্যাত বই জাস্ট অ্যান্ড আনজাস্ট ওয়ার্স 1977 সালে পাবলিশড হওয়া, এখানে তিনি এমফাসাইজ কমিউনাল অটোনমি অ্যান্ড মোরাল জাস্টিফিকেশনের উপর জোর দিয়েছেন, সেলফ ডিটারমিনেশনের উপর জোর দিয়েছেন। পিপল হ্যাভ এ মোরাল রাইট টু সেভ দেয়ার ডেস্টিনি। প্রত্যেকটা মানুষের নিজের নৈতিক অধিকার রয়েছে তাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করার, ভাগ্যকে পরিচালনা করার। কোটেশন রয়েছে তার, সেলফ ডিটারমিনেশন ইজ দ্য রাইট অফ পিপল টু বিকাম আ পিপল টু চুজ ইটস ওন পলিটিক্যাল পাথ। তো নিজের রাজনৈতিক রাস্তা ইন্ডিকেট করা, রাজনৈতিক পথ খুঁজে বার করা, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের একটা আত্মনিয়ন্ত্রণের অধিকার বা ব্যক্তিগত অধিকার। জাস্ট অ্যান্ড আনজাস্ট ওয়ার্সে তার এই বিখ্যাত কোটেশন রয়েছে। উইল কিমিলিকা আরেকজন বিখ্যাত পলিটিক্যাল সায়েন্টিস্ট, যিনি মাল্টিকালচারাল সিটিজেনশিপ আর লিবারাল থিওরি অফ মাইনরিটি রাইটস, সেখানে তিনি বলছেন ইন্টারনাল সেলফ ডিটারমিনেশন থ্রু গ্রুপ ডিফারেন্সিয়াল রাইটস ইট অ্যাডভোকেটস মেজরিটি কালচারাল, অর্থাৎ একটি নির্দিষ্ট গণতান্ত্রিক ব্যবস্থা হোক বা যে কোনো গভর্নমেন্টাল ব্যবস্থা হোক, সেখানে মাল্টি ন্যাশনাল স্টেটস এর ক্ষেত্রে কালচারাল রাইটস কে গুরুত্ব দেওয়া। এখানে তার বিখ্যাত কোটেশন, সেলফ গভর্নমেন্ট রাইটস আর জাস্টিফাইড অ্যাজ এ মিনস অফ এনজিউরিং দ্য সার্ভাইভাল অফ মাইনরিটি কালচার। সো মাল্টিকালচারাল সিটিজেনশিপে তার এই বিখ্যাত কোটেশন রয়েছে। নেক্সট হচ্ছে লিগাল বেসিস অফ ইন্টারন্যাশনাল রেকগনিশন, ইউএন চার্টার। সেখানে আমরা ইউএন চার্টারের মধ্যে দেখতে পাই যে নেশন এবং ন্যাশনালিটির কনসেপ্টকে গুরুত্ব দেওয়া হয়। ইন্টারন্যাশনাল কনভেন্সে 1966-এ সেখানে আমরা দেখতে পাবো অল পিপলস হ্যাভ দ্য রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আত্মনিয়ন্ত্রণের অধিকার, জাতি এবং জাতি রাষ্ট্র, এটা তোমাদের এর আগেও পড়িয়েছি, আর একবার এখানে জাস্ট রিভিশন দেওয়া হচ্ছে। আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রত্যেকটা জাতির থাকা উচিত, সেটা বলে সওয়াল করছে। এবং এছাড়াও ইউএন জেনারেল অ্যাসেম্বলিতেও আমরা দেখতে পাবো যে আত্মনিয়ন্ত্রণ অধিকারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বারবার। এখানে প্যালেস্তাইন, কুর্দিস্তান, ক্যাটালোনিয়া, স্কটল্যান্ড এবং সাউথ সুদান এগুলোর এক্সাম্পল দেওয়া আছে, যেখানে আমরা দেখতে পাবো রিসেন্টলি এরকম ন্যাশনালিটির বা নেশন বিল্ডিং এর যে ডিমান্ড বা আত্মনিয়ন্ত্রণের অধিকারের যে ডিমান্ড, সেটা করা হয়েছে। চলে আসবো নেক্সট, স্পেন, স্কটল্যান্ড, প্যালেস্তাইন স্পেনে, ক্যাটালোনিয়া স্কটল্যান্ডের ক্ষেত্রে, স্কটল্যান্ড হচ্ছে ইউকেতে সেপারেট হতে চাইছে, প্যালেস্তাইন তারা সেলফ ডিটারমিনেশনের জন্য ডিমান্ড করেছে। সাউথ সুদান সাকসেসফুল, যেখানে আমরা দেখতে পাবো যে সাউথ সুদান অলরেডি এস্টাবলিশমেন্ট হয়ে গেছে। ওয়েস্টার্ন সাহারা, এখানে আর একটা দেখবো যে মরক্কো এবং মরক্কো, স্পেশালি মরক্কোতে সেখানে দেখবো ইন্ডিপেন্ডেন্সের জন্য ওয়েস্টার্ন সাহারার একটি অঞ্চল, সেটা কিন্তু আত্মনিয়ন্ত্রণের অধিকারের ডিমান্ড করছে। সো ন্যাশনালিজমের ফিচার্স এখানে দেওয়া আছে, কমন আইডেন্টিটি থাকতে হবে, ঠিক আছে, সবাইকে সমান আইডেন্টিটি থাকতে হবে, টেরিটোরিয়াল ইউনিটি থাকতে হবে, অর্থাৎ নির্দিষ্ট অঞ্চলের মধ্যে ইউনাইটেডলি বসবাস করতে হবে, ঐক্য থাকতে হবে, সার্বভৌমত্ব থাকতে হবে, তাদের নিজস্ব সার্বভৌমত্বের ডিমান্ড থাকতে হবে অ্যাটলিস্ট, ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকতে হবে, অর্থাৎ প্রত্যেকে মানসিকভাবে একে অন্যের সঙ্গে অ্যাটাচড রয়েছে এরকম ভাবতে হবে, এবং সেই সঙ্গে রয়েছে ইউনিফাইং ফোর্স, অর্থাৎ একটা ইউনাইটেড হওয়ার একটা যে ইচ্ছে, সেটা এখানে থাকতে হবে। অ্যান্ড লাস্ট ওয়ান, ক্যান বি ইনক্লুসিভ অর এক্সক্লুসিভ, অর্থাৎ ক্যান প্রমোট ইউনিটি অ্যান্ড মার্জিনালাইজড আদার্স। তো সবসময় চেষ্টা করতে হবে যে ইউনাইটেড হয়ে থাকতে। সংহতি হচ্ছে একমাত্র ন্যাশনালিজম গড়ে তোলা বা সেপারেট একটা কান্ট্রির যে ডিমান্ড, সেটাকে গড়ে তোলার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ অনুঘটক। এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, লিবারাল ন্যাশনালিজম, তার এক্সপ্লেনেশন ব্যক্তি স্বাধীনতা এবং জাতীয় মুক্তিকে গুরুত্ব দেয়, অর্থাৎ স্বাধীনতা সংগ্রাম ভারতবর্ষে আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি। কালচারাল ন্যাশনালিজম অভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্যের উপর জোর দেয়। কালচারাল ন্যাশনালিজম বেসিক্যালি এখন গ্লোবালাইজেশনের যে কনসেপ্ট রয়েছে সেটার সঙ্গে কানেক্টেড।
এথনিক ন্যাশনালিজম ইজ বেসিক্যালি অভিন্ন জাতিগত বংশগত পরিচয় ভিত্তিক, যেমন আমরা জার্মানির হিটলারের নাৎসি জার্মানির কথা বলতে পারি। ওই নাৎসিরা অভিন্ন বংশের অংশ এইভাবে তারা ডিমান্ড করে, বা ইহুদিদের কথা বলতে পারি। ইহুদিরাও সে একই রকম ভাবে ডিমান্ড করে যে আমরা ইহুদি বংশের মানুষ, তো আমরা ইউনাইটেড, আমাদের কমন আইডেন্টিটি রয়েছে। অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম, এটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদকে ইন্ডিকেট করে। এখানে সম্প্রসারণবাদী এবং অপরে খারাপ, নিজেই শ্রেষ্ঠ এটা বলে তারা প্রমোট করে, যেমন আমরা হিটলারের জার্মানি বা হিটলার জার্মানিকে বেশি করে বলতে পারি। এবং সিভিক ন্যাশনালিজম, এটা বেসিক্যালি নাগরিক এবং আইনগত সাম্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এটা সিভিক ন্যাশনালিজম, এটা যে কোনো গণতান্ত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন রাষ্ট্রে আমরা দেখতে পাই। সো দিজ আর দ্য ফিচার্স, ভেরিয়াস টাইপস অফ ক্লাসিফিকেশন জাতীয়তাবাদের। নেক্সট আমরা চলে আসবো পাবলিক ওপিনিয়ন অর্থাৎ জনমত। কালেকটিভ ওপিনিয়ন অফ দি পিপলকে আমরা কিন্তু জনমত বলতে পারি, অর্থাৎ একটা গ্রুপ অফ পিপল তারা তাদের যে নিজের মতামত রয়েছে সেই মতামতকে প্রকাশ করবে, এবং সেই মতামত সম্পর্কে তাদের অ্যাওয়ারনেস কতটা রয়েছে তার উপর বেস করে কিন্তু সেই মতামতের প্রকৃষ্ট রূপ আমরা দেখতে পাই। সেটা রাজনৈতিক বিষয় হতে পারে, সামাজিক কোনো বিষয় হতে পারে, যে কোনো এই ধরনের বিষয় যেগুলো অনেকগুলো মানুষকে টাচ করে, এমন বক্তব্যকে কিন্তু আমরা পাবলিক ওপিনিয়ন বলে ইন্ডিকেট করতে পারি। এখানে ভেরিয়াস টাইপস অফ মিডিয়াম রয়েছে, যে মিডিয়ামগুলোকে ইউজ করা হয় পাবলিক ওপিনিয়ন তৈরি করার ক্ষেত্রে, পাবলিক ওপিনিয়ন প্রকাশ করার ক্ষেত্রে। কোথাও আমরা প্রেসকে দেখতে পাই, টিভিকে দেখতে পাই, কোথাও ইন্টারনেট, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এখন খুব ভালো পাবলিক ওপিনিয়নের জায়গা, এবং সেই সঙ্গে পাবলিক ভেরিয়াস সেমিনার্স, মিটিংস, এগুলোকে আমরা ইন্ডিকেট করতে পারি। দিজ আর দ্য ফিচার্স বা দিজ আর দ্য ওয়ে বা এলিমেন্টস যেটা হচ্ছে পাবলিক ওপিনিয়ন গড়ে তোলার। জনমত গঠনের ক্ষেত্রে সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, ইন্টারনেটের মতোই আমরা দেখতে পাবো যে সামাজিক যে যোগাযোগের মাধ্যম রয়েছে বা জনসভা রয়েছে, এগুলোকেও ইউজ করা হয়। ইম্পর্টেন্স কি আছে? প্রথমত এর হচ্ছে নীতি নির্ধারণের প্রভাব ফেলে। সরকার কোনো একটা নীতি নির্ধারণের ক্ষেত্রে, কোনো একটা নীতি গ্রহণ করার ক্ষেত্রে, প্রকল্প তৈরি করার ক্ষেত্রে পাবলিক ওপিনিয়ন গ্রহণ করে। সরকারের ফিডব্যাক নেওয়ার জায়গা, এটা একটা ফিডব্যাক পেতে পারে। কোনো একটা প্রকল্প ইমপ্লিমেন্ট করলো, সেই প্রকল্পটা ভালো না খারাপ, পাবলিক কি বলছে, তো সেটার ফিডব্যাক গ্রহণ করা, এবং প্রকল্পে কোনো রকম কোনো রকম চেঞ্জেস করার প্রয়োজন হলে সেটা এই ফিডব্যাকের থ্রু দিয়ে সরকার পেয়ে যাবে। সরকারকে নিয়ন্ত্রণে রাখে, এবং সরকার যদি জনবিরোধী কোনো কাজ করে আর পাবলিক ওপিনিয়ন সেই জনবিরোধী কাজের বিরুদ্ধে কথা বলে, তাহলে অবভিয়াসলি সরকার সেখান থেকে পিছু করতে বাধ্য। তাহলে এটা সরকারকে নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে, সরকারকে একরোখা হওয়া থেকে আটকায়। জনগণের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি করে, অর্থাৎ জনগণ রাজনৈতিকভাবে অনেক বেশি ইনভলভ হওয়ার সুযোগ পায়, কারণ যখনই পাবলিক ওপিনিয়নে জনগণ অংশগ্রহণ করছে, তো তার মানে সে তো সরকারি অ্যাক্টিভিটি, রাজনৈতিক বা সামাজিক যে অ্যাক্টিভিটি গুলো চলছে তার রেসপেক্টে তার যে ফিডব্যাক দিচ্ছে, তাহলে তারা সেই বিষয়টা ওয়াকিবহাল। যদি ওয়াকিবহাল না হয়, তারা সেই বিষয়ে জানছে, খোঁজ খবর নিচ্ছে, সেই ইনফরমেশন পাওয়ার থ্রু দিয়ে তারপরে তারা ফিডব্যাক দিচ্ছে। সো এটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক। এখানে অনেকটা আমরা সেই ডেভিড ইস্টনের যে সিস্টেম থিওরির কথা তিনি বলেছেন, সেই সিস্টেম থিওরিকে ব্যবহার করতে দেখবো। অর্থাৎ ইনপুট আউটপুট যে মেথড, সেই ইনপুট আউটপুটের মেথডের এখানে কিন্তু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন রয়েছে। নাও আরেকটি গুরুত্বপূর্ণ টপিক আমরা চলে আসবো, রাজনৈতিক দল। রাজনৈতিক দল মানে কি, প্রথমে সেটা দিয়ে শুরু করব। দেখো, রাজনৈতিক দল হচ্ছে আ গ্রুপ অফ পিপল। তাহলে গ্রুপ অফ পিপল কি করছে? তারা ইউনাইটেড হচ্ছে। কিসের বেসিসে ইউনাইটেড হচ্ছে? বলছে সম মতাদর্শের ভিত্তিতে। তাহলে সমান ভাবনা চিন্তা, সম মতাদর্শ রয়েছে, সেই মতাদর্শের ভিত্তিতে তারা কিন্তু ইউনাইটেড হচ্ছে। এখন সম মতাদর্শের ভিত্তিতে ইউনাইটেড তো হলো, কিন্তু তাদের উদ্দেশ্য কি? মনে রাখবে, পলিটিক্যাল পার্টির সবসময় একটাই উদ্দেশ্য, যে কোনো প্রকারে সরকারি ক্ষমতাকে দখল করা। এবং সরকারি ক্ষমতা দখল করতে তাকে কি করতে হবে? তাহলে ইলেকশনে অংশগ্রহণ করতে হবে। তার মানে এখান থেকে এটা কনফার্ম যে যেখানে নির্বাচন হয় সেখানেই একমাত্র এই রাজনৈতিক দলের মানে বিষয় থাকবে। তাহলে আমি যদি কোনো এমন কান্ট্রি বলি যেটা হচ্ছে পরোক্ষ গণতান্ত্রিক দেশ নয়, প্রত্যক্ষ গণতান্ত্রিক দেশ, তাহলে সেখানে কিন্তু নির্বাচন হওয়ার চান্সটা কম হয়ে যাবে। তাহলে আমরা দেখবো যে গণতন্ত্র যেখানে নেই সেখানেও নির্বাচন হওয়ার চান্সটা অনেক কম। তাহলে রাজনৈতিক দল সরকারি ক্ষমতা দখল করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করে সে আইদার জিতবে অথবা হারবে, আইদার সরকারি ক্ষমতায় পৌঁছবে অথবা পৌঁছতে পারবে না। যদি পৌঁছই তার একরকম ভূমিকা, আর যদি না পৌঁছতে পারে বিরোধী হিসেবে তার কিন্তু আর একটা ভূমিকা। গণতন্ত্রের ক্ষেত্রে সরকারি দল এবং বিরোধী দল উভয়ের কিন্তু সমান ভূমিকা আছে। সরকারি দল যেমন সরকারের বিভিন্ন নীতির মাধ্যমে জনগণের যে চাহিদা সেগুলোকে ইমপ্লিমেন্ট করে, ঠিক বিরোধী দলও কি করে? সরকারকে আনলিমিট অ্যাক্টিভিটি করতে বা সরকারকে মাত্রা ছাড়া কোনো অ্যাক্টিভিটি করা থেকে আটকায়। তাহলে এটা কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ দিক। ফাংশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ফার্স্ট অফ অল কন্টেস্ট ইলেকশন,
পলিসি ফর্মুলেশন, যেটা আমি বলছিলাম যে পাবলিকের কাছ থেকে যে ডিমান্ড সেটাকে বুঝে নিয়ে সেই অনুযায়ী পলিসি ইমপ্লিমেন্টেশন করা। পলিটিক্যাল রিক্রুটমেন্ট, তো অবভিয়াসলি এখানে যেহেতু রাজনৈতিক দল আছে, মানে রাজনৈতিক দলে তারা ইনভলভ হয়। আজকে যে যারা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যারা রয়েছে বিভিন্ন পোস্টে, এমপি এমএলএ রয়েছে, তারা একটা সময় তার এমপি এমএলএ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ছিল না, তাহলে তারা এই সেক্টরে এসেছে। আবার দেখবে আজ থেকে 20 বছর 30 বছর পরে যারা এই পোস্ট গুলো পাবে তারা হয়তো আজকে নতুন পলিটিক্যাল সেক্টরে জয়েন করেছে। তাহলে পলিটিক্যাল পার্টির এটা একটা প্রসেস, জনগণ সেখানে কি করতে পারে, পলিটিক্যালি রিক্রুটমেন্ট হয়। রিক্রুটমেন্ট মানে জনগণ রাজনীতিতে অংশগ্রহণ করে। আর কি, পাবলিক ওপিনিয়ন, জনগণের যে ভাবনা চিন্তা সেটা গ্রহণ করার একটা জায়গা। আজকে আমার একটা পলিটিক্যাল পার্টি আছে, যে পলিটিক্যাল পার্টিতে 1 লক্ষ কর্মকর্তা রয়েছে, তার মানে আমার পাবলিক ওপিনিয়ন রয়েছে। আমার ওয়েস্ট বেঙ্গলে আমার প্রচুর পপুলারিটি রয়েছে, সো ওয়েস্ট বেঙ্গলে আমার এই 1 লক্ষ যারা আমার কর্মকর্তা রয়েছে তারা আরো 1 লক্ষ মানুষকে প্রভাবিত করবে, সেই 1 লক্ষ মানুষ আরো 1 লক্ষ মানুষকে প্রভাবিত করবে। তাহলে এভাবে কিন্তু আস্তে আস্তে কি হবে, রাজনৈতিক দল স্প্রেড করবে। তাহলে এখানে ওই 1 লক্ষ মানুষের কাছ থেকে আমি ফিডব্যাক নিতে পারি যে তোমরা কি চাইছো, আমরা ইলেকশনে কিভাবে পার্টিসিপেট করব, বা ইলেকশনে যাওয়ার পরে আমরা কোন কোন গুলোকে প্রায়োরিটি দেব। তো এই সব বিষয়ে সেই পার্টির যারা কর্মী তারা তাদের ফিডব্যাক দেবে। তো এইভাবে পলিটিক্যাল পার্টিগুলো একটা তাদের ওপিনিয়ন তৈরি হয়, এবং সেই ওপিনিয়নটা কিন্তু এই সমাজেরই বা এই দেশেরই বা এই রাজ্যেরই, এবং সেই পার্টিকুলার ওপিনিয়ন দেখে সরকার অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, বা বিভিন্ন পলিটিক্যাল পার্টিও সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাহলে যে কোনো পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে এই ফিডব্যাক কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই পাবলিক ওপিনিয়ন খুব ইম্পর্টেন্ট। কার্যাবলীর পরে চলে আসবো কোথায়, পার্টি সিস্টেমে চলে আসবো। প্যাটার্ন অফ পলিটিক্যাল পার্টিস, দলীয় ব্যবস্থার বিভিন্ন রকম মেকানিজম হয়। আমরা যদি দেখি দলীয় ব্যবস্থার বিভিন্ন মেকানিজমের মধ্যে সব থেকে পপুলার হচ্ছে 2টো মেকানিজম। একটা হচ্ছে নাম্বার অফ পলিটিক্যাল পার্টি, তার রেসপেক্টে ভাগ, এটা হচ্ছে সিঙ্গেল পার্টি সিস্টেম, বাই পার্টি সিস্টেম আর মাল্টি পার্টি সিস্টেম। সিঙ্গেল পার্টি সিস্টেম মানে হচ্ছে একদলীয় ব্যবস্থা, বাই পার্টি সিস্টেম মানে হচ্ছে দ্বিদলীয় ব্যবস্থা, আর মাল্টি পার্টি মানে হচ্ছে বহুদলীয় ব্যবস্থা। এটা গেল নাম্বার অফ পলিটিক্যাল পার্টিজ এর রেসপেক্টে। আর পলিটিক্যাল পার্টির কি ভূমিকা, পলিটিক্যাল পার্টির কি অ্যাক্টিভিটি, তার রেসপেক্টে পলিটিক্যাল পার্টি সিস্টেমকে আবার ভাগ করা যায়। যেমন আমরা দেখতে পাবো যে ইউএসএ তেও বাই পার্টি সিস্টেম আছে, আবার ইউকে তেও বাই পার্টি সিস্টেম আছে, কিন্তু ইউএস এর বাই পার্টি সিস্টেম আর ইউকে এর বাই পার্টি সিস্টেম এক্স্যাক্টলি সেম নয়। ইউএসএ তে আমরা কি দেখতে পাবো, অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা, ইউকে তে দেখতে পাবো সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা। তাহলে এইভাবে অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা বা সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা এইভাবে কিন্তু বাই পার্টি সিস্টেমের মধ্যেও ভাগ হয়। আবার সিঙ্গেল পার্টি সিস্টেমে দেখতে পাবো সেখানে কোনো একটি পলিটিক্যাল পার্টির বেশি গুরুত্ব থাকে, বা মাল্টি পার্টি সিস্টেমের কান্ট্রিতে কোনো একটি পলিটিক্যাল পার্টির বেশি গুরুত্ব থাকে, এবং এভাবে একটি পার্টি যখন সবারই উপর খবরদারি করে তাকে আমরা বলি প্রভুত্বকারী একদলীয় ব্যবস্থা। তার মানে পলিটিক্যাল পার্টি সিস্টেমে আমরা পলিটিক্যাল পার্টিগুলোর ফিচার্স, পলিটিক্যাল পার্টিগুলোর ভূমিকা এবং সেই সঙ্গে নাম্বার অফ পলিটিক্যাল পার্টিস দুটোর রেসপেক্টেই আমরা এই ডিভিশনটা করতে পারি। প্রথমে আমি সিঙ্গেল পার্টি সিস্টেমে ফোকাস করব। সিঙ্গেল পার্টি সিস্টেমে আমরা দেখতে পাবো দেশের মধ্যে একটি মাত্র রাজনৈতিক দলকেই মান্যতা দেওয়া হয়, বা রাষ্ট্রে হয়তো অনেক দল আছে কিন্তু একটা দলের কাছে এতটাই পপুলারিটি রয়েছে বা এতটাই তার জনপ্রিয়তা যে সেই কিন্তু বারবার সরকার গঠন করে। অন্য কোনো পলিটিক্যাল পার্টি সরকার গড়তে পারে না। আমাদের ভারতবর্ষে আমরা ব্রিটিশ পিরিয়ড এবং তার পরবর্তীকালে প্রায় 2 দশক ধরে কংগ্রেসের এইরকমই একটা কন্ট্রোল দেখতে পেয়েছি। এটা সেই সময় কিন্তু ইন্ডিয়ার পার্টি সিস্টেমকে সিঙ্গেল পার্টি বা সিঙ্গেল পার্টি ডমিনেন্স সিস্টেম বলা যায়। একদলীয় ব্যবস্থার একদম অফিসিয়াল যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে অবশ্যই চায়নাকে বলবো, কারণ চীনে একটা মাত্র পলিটিক্যাল পার্টির গুরুত্ব, সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ চায়না। তোমরা নিশ্চয়ই জানো যে কোনো সমাজতান্ত্রিক আদর্শ সম্পন্ন দেশে সেখানে একটি মাত্র পলিটিক্যাল পার্টিকে মান্যতা দেওয়া হয়, কারণ সমাজতান্ত্রিক ব্যবস্থা মনে করে যে পলিটিক্যাল পার্টিও সমাজের মধ্যে বৈষম্য তৈরি করে, তাই শ্রেণীগত বৈষম্য যাতে না থাকে তাই সেখানে কিন্তু পলিটিক্যাল পার্টি অনেক নিয়ে আসা হয় না। অনেক পলিটিক্যাল পার্টি আসলে ইন্ডিকেট করে যে সমাজে বিভিন্ন রকম গোষ্ঠী রয়েছে, বিভিন্ন রকম পোর্শন রয়েছে। আজ যদি আমাদের গোটা ভারতবর্ষের সব মানুষ মনে করতো আমরা একই রকম অবস্থায় রয়েছি, আমাদের একই রকম কালচার রয়েছে, তাহলে ভারতবর্ষে আজকে এই মাল্টি পার্টি সিস্টেম হতো না। আমাদের মনে হয় কেউ দলিত তো তার মনে হয় দলিতদের স্বার্থ অন্য, কেউ মুসলিম তো তার মনে হয় মুসলিমদের স্বার্থ অন্য, কেউ হিন্দু তো তার মনে হয় হিন্দুদের স্বার্থ অন্য, কেউ হয়তো তামিল ভাষী তার মনে হয় তামিলদের স্বার্থ অন্য, কেউ মারাঠা ভাষী তো তার মনে হয় মারাঠি ভাষীদের স্বার্থ অন্য, কেউ দেখা গেল যে গরিব তার একরকম স্বার্থ, কেউ বড় লোক তার একরকমের স্বার্থ,
কেউ ব্যবসায়ী শ্রেণী তার এক রকমের স্বার্থ, কেউ শ্রমিক শ্রেণী তার এক রকমের স্বার্থ। অর্থাৎ সমাজে যত বৈষম্য থাকবে, সমাজে যত সংহতির সমস্যা থাকবে, তত কিন্তু সেই রাষ্ট্রে বহুদলীয় ব্যবস্থা হওয়ার চান্স বেশি থাকবে। আর যত সমাজের মানুষের মধ্যে সম্মতা থাকবে, সমাজের মানুষের মধ্যে ঐক্য থাকবে, তত সেই সমাজে কিন্তু পলিটিক্যাল পার্টি আলাদা আলাদা হওয়ার চান্সেস কম থাকবে। সেটা সাধারণত অল্প সংখ্যক রাজনৈতিক দল সম্পন্ন একটি রাষ্ট্র হিসেবে ইন্ডিকেটেড হবে। সো একদলীয় পরে তাহলে আমরা দ্বিদলীয়তে চলে আসবো। দ্বিদলীয়তে তাহলে মেনলি কি থাকবে? এখানেও অনেক দল থাকতে পারে দেশে, কিন্তু মেনলি দুটো দল থাকবে যার মধ্যে ক্ষমতার লড়াইটা সীমিত থাকবে। অর্থাৎ এ একবার যদি সরকার তৈরি করে, তাহলে ধরে নিতে হবে যে এই বি হচ্ছে সরকার বিরোধী হবে, মানে বিরোধী দল হবে। আবার যদি এই বিরোধী দল পরের বার সরকার করে, তাহলে এই সরকারে যে ছিল সে এবার বিরোধী হয়ে যাবে, কারণ এখানে তো দুটোই মেন দল। এবং এভাবে বৈশিষ্ট্য হিসাবে জনগণের কাছেও চয়েসটা খুব সহজ হয়। দুটো দল কোনটাকে চয়েস করবে তার কাছে চয়েস সহজ হয়। 10টা চয়েস থাকলে একটা বাটন টেপা মুশকিলের, দুটো বাটন থাকলে একটা বাটন টেপা অনেক বেশি সহজ। এবং এখানে কিন্তু যদি আবার কান্ট্রি ওয়াইজ ডিভিশন করি, ইউএসএ তে দুটো পার্টির নাম হচ্ছে একটা ডেমোক্রেটিক পার্টি আর একটা রিপাবলিকান পার্টি। ইউএস এর ডেমোক্রেটিক পার্টি আর রিপাবলিকান পার্টি দুটোরই বক্তব্য হচ্ছে জনগণ কেন্দ্রিক। তাহলে এখানে ভাগ করাটা খুব মুশকিলের যে একজন ব্যক্তি সে কাকে ভোট দেবে, কারণ এখানে অস্পষ্ট দলীয় ব্যবস্থা, দুটোরই বক্তব্য জনগণই হচ্ছে শেষ কথা। কিন্তু ইউকেতে যদি আমরা দেখি, তাহলে ইউকেতে দুটো পার্টির নাম হচ্ছে কনজারভেটিভ পার্টি আর লেবার পার্টি। এই কনজারভেটিভ পার্টি তারা বেসিক্যালি একটু ট্র্যাডিশনাল, একটু যারা রিচ পিপল, বিজনেসম্যান, তাদের স্বার্থ রক্ষা করে। আর যারা লেবার পার্টি, বুঝতেই পারছো, তারা একদম খেটে খাওয়া মানুষ, তৃণমূল, মধ্যবিত্ত স্তর, নিম্ন মধ্যবিত্ত যারা মানুষজন, তাদেরকে রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে স্বাভাবিকভাবে কোনো একজন ব্যক্তি যে মধ্যবিত্ত থেকে বিলং করে সেই লেবার পার্টিকে ভোট দেবে। কেউ যদি বিজনেস ফোরামের লোক হয় বা বড় লোক হয়, ট্র্যাডিশনাল যেসব সেই সময় সামন্ত ছিল তাদের থেকে বিলঙ্গিং পার্সন হয়, অবভিয়াসলি সে কনজারভেটিভ পার্টিকে সাপোর্ট করবে। তখন এখানে কিন্তু পার্টিগুলোর মধ্যে যে সুস্পষ্টতা সেটা অনেক বেশি পরিষ্কার, অনেক বেশি ক্লিয়ার। তো পাবলিকের কাছে ওই জন্য ওপিনিয়ন নেওয়াটা খুব সহজ হয়। সো এইভাবে কিন্তু আমরা বাই পার্টির মধ্যেও ডিভিশন করতে পারি। আর কি আছে? বহুদলীয় ব্যবস্থা। মনে রাখবে, বহুদলীয় ব্যবস্থা হতে গেলে অ্যাটলিস্ট 3টে দল লাগবে। 3টে বা তার বেশি দল থাকলেই তাকে আমরা বহুদলীয় ব্যবস্থার দেশ বলবো। ভারত, ফ্রান্স সহ বিভিন্ন দেশ হচ্ছে এই বহুদলীয় ব্যবস্থাকে গ্রহণ করেছে। সমাজের ডাইভার্সিটি যত বেশি হবে, তত সমাজে বহুদলীয় ব্যবস্থা গঠন হওয়ার চান্সেস বেশি হবে। এবং এই বহুদলীয় ব্যবস্থায় কোনো কোনো সময় ডমিনেন্ট ওয়ান পার্টি ডমিনেন্ট সিস্টেম বা প্রভুত্বকারী দলীয় ব্যবস্থা আমরা দেখতে পাই। এই যে প্রভাবশালী দলীয় ব্যবস্থা বা প্রভুত্বকারী দলীয় ব্যবস্থা, ভারতবর্ষে কংগ্রেসের যে কর্তৃত্ব সেই 1885 থেকে ফর্মেশন হয়েছে, সেই সময় থেকে একদম আপ টু 1977 পর্যন্ত আমাদের ভারতবর্ষে কিন্তু কংগ্রেসের কিন্তু সেই রকমই একটি কর্তৃত্বমূলক অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই। সো এই হচ্ছে সিঙ্গেল পার্টি সিস্টেম, একটি পার্টি প্রধান। বাই পার্টিতে দুটো মেন পার্টি, আর মাল্টি পার্টি মানে অ্যাটলিস্ট 3টে, তার বেশি হতে পারে 4টে, 5টা, 6টা। এই মুহূর্তে যেমন আমাদের ভারতবর্ষে জাতীয় দলের সংখ্যা 6টা, তাহলে সেই রেসপেক্টে ভারতবর্ষে মাল্টি পার্টিতে 6টা দল বেশি গুরুত্বপূর্ণ। এবং এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে 52টি রয়েছে স্টেট পার্টি, 56টি, 56 হচ্ছে স্টেট পার্টি। এবং আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি রয়েছে 2000। তাহলে এই 2000 দল আছে ইন্ডিয়াতে, তার মধ্যে মেন দল কটা আছে? 6টা আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা কোনো একটি দেশের পার্টি সিস্টেমকে আইডেন্টিফাই করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, যখনই কোনো একটা কান্ট্রিতে এই পার্টির সংখ্যাটা 3টে, 4টে, 5টা হয়ে যাবে, যত বাড়তে থাকবে তত কোনো একটা দলের পক্ষে সরকার গড়াটা মুশকিল হবে। আর যদি আমরা ধরে নিই যে কোনো একটি দেশের আইনসভার সদস্য সংখ্যা হচ্ছে 500, আর সেখানে এই 5টা দল, এ পার্টি, বি পার্টি, সি পার্টি, ডি পার্টি, ই পার্টি, প্রত্যেকটা দলের সদস্য সংখ্যা কিরকম হয়েছে? সবাই 100টা করে সিট পেয়েছে। এবং বোঝাই যাচ্ছে এখানে সরকার গড়তে গেলে মিনিমাম 251টা সাপোর্ট লাগবে। তাহলে এক্ষেত্রে কেউই তো দল গড়তে পারছে না, সরকার গড়তে পারছে না কোনো দল। তাহলে কি করবে? আমরা রাজনৈতিক দলের উদ্দেশ্য মনে করব। রাজনৈতিক দলের উদ্দেশ্য কি? অ্যাট এনি কস্ট সরকার গঠন করা। তাহলে এখানে তখন দেখা যাবে যে এই 3টে পলিটিক্যাল পার্টি তারা ইউনাইটেড হয়ে একটা সরকার তৈরি করছে। আর এরা যে সরকার তৈরি করলো, বাকিরা কি বসে থাকবে? একদমই তা নয়। এরাও দেখা যাবে বিরোধী জোট হিসাবে নিজেদেরকে তুলে ধরবে। এবং হতেই পারে যে পরের 5 বছর পরে এবার এদের হাতে স্ট্রেংথ বেশি হয়ে গেল, ওদের হাতে স্ট্রেংথ কমে গেল। তো এভাবে এখানেও একবার এ হয় সরকার, এ হয় বিরোধী, আবার পরের বার এ যদি হয়ে যায় সরকার,
তাহলে এ হয়ে যায় বিরোধী। তার মানে এটা দেখতে শুনতে মাল্টি পার্টি মনে হলে কি হবে, আসলে কিন্তু বাই পার্টির মতো বৈশিষ্ট্য চলে আসছে। অর্থাৎ দুটো গ্রুপের মধ্যে সরকার গঠনের বা সরকারি ক্ষমতা লাভের যে খেলা, সেটা সীমিত হয়ে যাচ্ছে। লুকস লাইক নাম্বার অফ পার্টি দিয়ে মাল্টি পার্টি লাগছে, কিন্তু প্র্যাকটিক্যালি পার্টিগুলোর ভূমিকা, পার্টিগুলোর বৈশিষ্ট্য এটাকে বাই পার্টির মতো বৈশিষ্ট্য দান করছে। আর এরকম যখন হবে কোন একটি মাল্টি পার্টির কান্ট্রিতে, এরকম দ্বিদলীয় কনসেপ্ট যখন ফোকাস করবে, তখন তাকে আমরা বলবো অ্যাক্টিভ মাল্টি পার্টি সিস্টেম বা সক্রিয় বহুদলীয় ব্যবস্থা। মানে অ্যাক্টিভ মাল্টি পার্টি আর শুধু মাল্টি পার্টির মধ্যে ফারাক ক্লিয়ার হয়েছে। এটাকে আমরা সক্রিয় বহুদলীয় ব্যবস্থা বলবো। আমাদের ভারতবর্ষে 2004 সাল থেকে সক্রিয় বহুদলীয় ব্যবস্থাই বর্তমান। ওকে, এখানে একবার এনডিএ গভর্নমেন্ট ফর্ম করে, তো একবার ইউপিএ গভর্নমেন্ট ফর্ম করে। যখন এনডিএ গভর্নমেন্ট ফর্ম করে ইউপিএ হয়ে যায় অপোজিশন, আর যখন ইউপিএ গভর্নমেন্ট ফর্ম করে তখন এনডিএ হয়ে যায় অপোজিশন। তো এইভাবেই আমাদের ভারতবর্ষে কিন্তু এখন সক্রিয় বহুদলীয় ব্যবস্থা রয়েছে। এক্সামে তোমাদের দিলে বহুদলীয় করবে, যদি সক্রিয় বহুদলীয় থাকে সক্রিয় বহুদলীয় করবে, সাধারণত থাকবে না, বহুদলীয়ই থাকবে। চলে আসবো নেক্সট পোর্শনে। এরপরে হচ্ছে আমাদের প্রেসার গ্রুপস এর বিষয় রয়েছে। মনে রাখবে প্রেসার গ্রুপস কিন্তু আসলে আ গ্রুপ অফ পিপল যারা ইউনাইটেড হয়েছে সমস্বার্থের ভিত্তিতে। আমরা একটু আগে পলিটিক্যাল পার্টিতেও দেখেছিলাম, তারাও গ্রুপড হয়েছে। কিসের রেসপেক্টে হয়েছে? সম মতাদর্শের রেসপেক্ট। আর এখানে কিসের রেসপেক্টে হয়? সমস্বার্থের রেসপেক্টে। তার মানে আসলে প্রেসার গ্রুপস এর সূচনা স্বার্থ গোষ্ঠী হিসাবে। তাহলে সমস্বার্থের ভিত্তিতে যখন আ গ্রুপ অফ পিপল ইউনাইটেড হয়, তখন তাকে আমরা বলি ইন্টারেস্ট গ্রুপ বা স্বার্থ গোষ্ঠী। এই স্বার্থ গোষ্ঠী দু রকমের হয়ে থাকে, তার ভূমিকার উপর বেস করে স্বার্থ গোষ্ঠী দু রকম। এমনিতে স্বার্থ গোষ্ঠী হাজার রকমের হয়। কোনোটা স্টুডেন্টদের স্বার্থ রক্ষা করে, তাই তারা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন। কোনোটা শ্রমিকদের স্বার্থ রক্ষা করে, তো তারা হচ্ছে শ্রমিক ইউনিয়ন। কখনো বিজনেস লবিদের স্বার্থ রক্ষা করে, তো তারা তখন বিজনেস গ্রুপ। এরকম করে বিভিন্ন রকম স্বার্থের উপর বেস করে আলাদা আলাদা গোষ্ঠী হয়। একটি সমাজে বিভিন্ন রকম মানুষের নিজের নিজের স্বার্থের উপর বেস করে তারা গ্রুপ হয়ে যে গোষ্ঠী তৈরি করে, সেটাকেই আমরা কিন্তু স্বার্থ গোষ্ঠী বলে ইন্ডিকেট করতে পারি। এখন স্বার্থ গোষ্ঠীগুলো সরাসরি কোনো রকম পলিটিক্যাল পার্টি বা কোনো রকম নির্বাচনে অংশগ্রহণ করে না। তবে হ্যাঁ, স্বার্থ গোষ্ঠীগুলো বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে কানেক্টেড থাকে। আমরা দেখতে পাই ছাত্র পরিষদ কংগ্রেস দলের সঙ্গে যুক্ত আছে, বা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত আছে। আবার আমরা দেখতে পাই যে এসএফআই বা এরকম যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারা আবার বামপন্থী যে দলগুলো রয়েছে সেই দলগুলোর সঙ্গে কানেক্টেড থাকে। তাহলে এই বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় তাদের থাকার কারণ কি? তার কারণ হচ্ছে এই স্বার্থ গোষ্ঠীগুলো যখন তাদের ওই রাজনৈতিক দল সরকারি ক্ষমতা দখল করবে, তখন সেই স্বার্থ গোষ্ঠীগুলো তাদের আসল চেহারা বের করবে। এবার তারা কি করবে? সরকারকে প্রেসারাইজ করতে শুরু করবে, সরকারকে চাপ সৃষ্টি করার চেষ্টা করবে, যাতে সরকার তাদের স্বার্থ রক্ষা করে, তাদের চাহিদাগুলোকে পূরণ করে। তাই আমরা দেখতে পাই স্বার্থ গোষ্ঠীর একটা গ্রুপ তারা নিজেদের স্বার্থ গোষ্ঠী থেকে তারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীতে ট্রান্সফার হয়। তার মানে এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর যে স্টেটাস, এটা কোনো পার্মানেন্ট স্টেটাস নয়। 5 বছরের জন্য পার্টিকুলার রাজনৈতিক দল রয়েছে, আর সেই রাজনৈতিক দলের ছত্রছায়ায় বেঁচে থাকা যেসব গোষ্ঠী, সেই স্বার্থ গোষ্ঠীগুলো তারা এবার হয়ে গেল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আর ওই রাজনৈতিক দল পরের বার আবার হেরে গেল নির্বাচনে, আবার ওই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো আবার পুনরায় স্বার্থ গোষ্ঠীতে ট্রান্সফার হলো। তাহলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কনসেপ্টটা হচ্ছে স্বার্থ গোষ্ঠীর একটা পার্ট। স্বার্থ গোষ্ঠী বিভিন্ন রকমের হয়, তার মধ্যে একটা পার্সেন্টেজ যে রাজনৈতিক দলের সঙ্গে কানেক্টেড থাকে, যদি সেই রাজনৈতিক দল সরকার গঠন করে, তাহলে সে তখন চাপ সৃষ্টি করে সরকারের কাছ থেকে যাবতীয় দাবি দেওয়া আদায় করার চেষ্টা করে। ওটাই বলা হয়েছে এমন একটি সংগঠন যা নির্বাচন না করে সরকার এবং নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে। কিভাবে করে? সরকারকে প্রেসার ক্রিয়েট করে, সরকারকে চাপ সৃষ্টি করে। সো ডিফারেন্স ফ্রম পলিটিক্যাল পার্টি, অবভিয়াসলি রাজনৈতিক দলের সঙ্গে অনেক ফারাক আছে। প্রথম ফারাকটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে ইউনাইটেড হচ্ছে। হতে পারে দুটোতেই গ্রুপ অফ পিপল রয়েছে, কিন্তু দুটো গ্রুপ অফ পিপল সেম কনসেপ্টে জয়েন্ট হচ্ছে না। আজকে আমার যদি গান্ধীবাদী মতাদর্শকে আমি সাপোর্ট করি, আর আরেকজন ব্যক্তি সে মার্ক্সবাদী মতাদর্শকে সাপোর্ট করি, তো আমরা দুজনে মিলে কখনো পলিটিক্যাল পার্টি জয়েন করবো না একটা। কিন্তু আমি গান্ধীবাদী মতাদর্শকে সাপোর্ট করি, আরেকজনও গান্ধীবাদী মতাদর্শকে সাপোর্ট করি, আমরা একটা রাজনৈতিক দল তৈরি করবো। তো মতাদর্শ এখানে কিন্তু বিভেদ করে দেয়, মতাদর্শ এখানে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোকে আলাদা আলাদা করে দেয়।
এবং এই আলাদা আলাদা করে দেওয়ার কারণেই আমরা দেখতে পাই যে পলিটিক্যাল পার্টিগুলোর ইউনাইটেড হওয়ার কারণই হচ্ছে মতাদর্শ। অন্যদিকে যখন আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা ইন্টারেস্ট গ্রুপকে আমরা দেখতে পাবো, তারা কিন্তু নির্দিষ্ট স্বার্থের রেসপেক্টে তারা ইউনাইটেড হচ্ছে। তাহলে এখানে মতাদর্শ কোনো ইম্পর্টেন্ট নয়, এখানে পুরোটাই হচ্ছে স্বার্থ ইম্পর্টেন্ট। তাই কোনো একটি পলিটিক্যাল পার্টির যেমন মতাদর্শের ভিত্তিতে জয়েন্ট হয়, তেমন স্বার্থ গোষ্ঠীগুলো নির্দিষ্ট স্বার্থের ভিত্তিতে যৌথ হয়, স্বার্থের ভিত্তিতে তারা গোষ্ঠীবদ্ধ হয়। দ্বিতীয়ত, পলিটিক্যাল পার্টিগুলোর যে ভূমিকা সেটা অনেক বেশি ইউনিভার্সাল, অনেক বেশি ব্যাপক। সেখানে স্বার্থ গোষ্ঠীগুলোর কনসেপ্ট, তাদের যে ভাবনা চিন্তা অত্যন্ত কুক্ষিগত, অত্যন্ত সীমিত অঞ্চলের জন্য তারা কাজ করে। তার মানে আজকে যদি ছাত্র সংগঠনের কথা বলি, সেই ছাত্র সংগঠন কিন্তু সমাজের অন্যান্য মানুষের কথা বলবে না, শুধু ছাত্রদের হিতের কথাই বলবে। কিন্তু পলিটিক্যাল পার্টি সে নির্দিষ্ট সেক্টরের কথা বলতে পারে না। পলিটিক্যাল পার্টি যখন সরকারি ক্ষমতা দখল করে, সে কিন্তু নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির সরকার নয়, সে গোটা স্টেটের বা গোটা দেশের সরকার। তাই তখন তার ভূমিকার মধ্যে আমরা বায়াসনেস না দেখে অনেক বেশি ইউনিভার্সালিটি দেখতে পাবো। কিন্তু স্বার্থগোষ্ঠীতে আমরা তা দেখতে পাবো না। স্বার্থগোষ্ঠী কিন্তু অনেক বেশি লিমিটেড এরিয়ার জন্য কাজ করে এবং তাদের যে ফোকাস সেটা ওই লিমিটেড এরিয়ার জন্যই সীমিত থাকে। আর কি আছে? ফাংশন রয়েছে। ফাংশনের ক্ষেত্রে স্বার্থগোষ্ঠী কি করে? লবি গঠন করে যাতে সরকারকে নিয়ন্ত্রণ করা যায়। ক্যাম্পেইন করে যখন নির্বাচন হয়, নির্বাচনে দেখবে বিভিন্ন এই স্বার্থগোষ্ঠীর লোকজন তারা কিন্তু নির্বাচনী ক্ষেত্রে সাহায্য করে। এছাড়াও রেজিং অ্যাওয়ারনেস, পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করে, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে আইন সভা বা আইন বিভাগকে, শাসন বিভাগকে, তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, তাদেরকে প্রভাবিত করে সরকারি কাজকর্মকে তাদের স্বার্থ ওরিয়েন্টেড করতে চায়। এভাবেই কিন্তু প্রেসার গ্রুপসগুলোর সঙ্গে পলিটিক্যাল পার্টির ফারাক হয়ে যায়। এবং প্রেসার গ্রুপসের সঙ্গে ইন্টারেস্ট গ্রুপেরও ফারাক আমি বলে দিয়েছি। ইন্টারেস্ট গ্রুপ আর প্রেসার গ্রুপসের প্রধান ফারাক, ইন্টারেস্ট গ্রুপ ততক্ষণ অবধি নিজেকে প্রেসার গ্রুপ ইন্ডিকেট করবে না যতক্ষণ অবধি না তার দল সরকারি ক্ষমতা দখল করেছে। যখন সরকারি ক্ষমতা দখল করবে তখনই ইন্টারেস্ট গ্রুপ নিজেকে প্রেসার গ্রুপসে ট্রান্সফার করবে। আর যেই আবার সেই সরকার থেকে চলে যাবে, আবার প্রেসার গ্রুপ নিজে ইন্টারেস্ট গ্রুপে ফিরে আসবে। তো এখানে ডিফারেন্স গুলো করে দেওয়া আছে, পলিটিক্যাল পার্টি, ইন্টারেস্ট গ্রুপ আর প্রেসার গ্রুপস। ওয়ান বাই ওয়ান বলে দিই, এটা সহজ করে দেওয়া আছে, আমি বাংলায় বলে দিচ্ছি। প্রথমত ডেফিনেশন দেওয়া আছে, অর্গানাইজড গ্রুপ এইমিং টু গেইন পলিটিক্যাল পাওয়ার। এখানে অন্যদিকে ইন্টারেস্ট গ্রুপের ক্ষেত্রে কি বলছে? রিপ্রেজেন্টিং স্পেসিফাইড ইন্টারেস্ট অ্যান্ড সেকশন অফ দি সোসাইটি, সমাজের একটা নির্দিষ্ট অঞ্চলের। আর এখানে কি বলছে? গ্রুপ দ্যাট সিক্স টু ইনফ্লুয়েন্স গভর্নমেন্ট পলিসিস উইদাউট সিকিং পলিটিক্যাল পাওয়ার, ক্ষমতা না দখল করে সে সরকারি সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে চায়। ফর্ম অফ গভর্নমেন্ট অ্যান্ড এক্সারসাইজ পলিটিক্যাল পাওয়ার, এখানে প্রমোট প্রোটেক্ট স্পেসিফাইড ইন্টারেস্ট অফ দি মেম্বার্স। আর এখানে ইনফ্লুয়েন্স লেজিসলেশন অ্যান্ড গভর্নমেন্টাল ডিসিশন, যাবতীয় সরকারি কাজকর্ম, সরকারি সিদ্ধান্ত গ্রহণ, আইন প্রণয়ন প্রক্রিয়াকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। এখানে হচ্ছে প্রিন্সিপালস ইন ইলেকশন কন্টেস্ট সিটস গভর্ন ইফ ইলেক্টেড, তাহলে এখানে সরকারি নির্বাচনে অংশগ্রহণ করা, এখানে লবি তৈরি করা, বিভিন্ন রকম ইনফ্লুয়েন্স করার মেকানিজমকে ব্যবহার করা, রিসার্চ করা, পাবলিক ওপিনিয়ন তৈরি করা, অ্যাওয়ারনেস তৈরি করা, এগুলো। আর ইউজ লবিং, স্ট্রাইকস, মিডিয়া ক্যাম্পেইন, এগুলো হচ্ছে সব প্রেসার গ্রুপসের অ্যাক্টিভিটি। পলিটিক্যাল রোল, ডিরেক্ট রোল পলিটিক্যাল পার্টিতে, এখানে ইনডিরেক্ট রোল, সরাসরি রোল নেই, এখানে তাই ইনডিরেক্ট রোল, সরাসরি কোনো রোল নেই। এখানে ওপেন টু অল এলিজিবল সিটিজেনস হু সাপোর্ট দ্য আইডিওলজি, নির্দিষ্ট মতাদর্শকে যারা যারা সাপোর্ট করবে সবার জন্য খোলা। এখানে তা নয়, এখানে স্পেসিফাইড ইন্টারেস্ট সেক্টর রয়েছে, কেউ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কেউ ওয়ার্কার, কেউ ফার্মার্স, এর উপর ভিত্তি করে আলাদা আলাদা প্রেসার গ্রুপস। তো এখানে অনেক বেশি বিভিন্নতা রয়েছে। এখানে ওভারল্যাপ উইথ ইন্টারেস্ট গ্রুপস মে বি টেম্পোরারি অর ইস্যু বেস, বললাম আগেই টেম্পোরারি কন্ডিশন একটা, যখন আবার সরকার থাকবে না তখন আবার তারা ইন্টারেস্ট গ্রুপে ট্রান্সফার করবে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বিজেপি, এগুলো হচ্ছে সব এক্সাম্পল। এখানে ফিকি বা এআইটিইউসি বা নর্মদা বাঁচাও আন্দোলন, দিজ আর দ্য প্রেসার গ্রুপস, দিজ আর দ্য ইন্টারেস্ট গ্রুপস। অ্যান্ড প্রেসার গ্রুপস হচ্ছে দ্য ইউনিয়নস, ফার্মার্স মুভমেন্ট, সিভিল রাইটস গ্রুপস বা এভিভিপি, এরা হচ্ছে এই মুহূর্তে প্রেসার গ্রুপস, বিকজ তাদের সরকার এই মুহূর্তে গভর্নমেন্টে রয়েছে। পাওয়ার গোল, সিক্স ক্যাপচার পলিটিক্যাল পাওয়ার অ্যাট এনি কস্ট, আর যদি একবার ক্ষমতায় চলে গেল তো কোনোভাবে যেন ক্ষমতা হাত থেকে না যায়, এটাও কিন্তু পলিটিক্যাল পার্টির দায়িত্ব। অর্থাৎ এখানে আমরা প্রেসার গ্রুপসের কি, প্রেসার ইন্টারেস্ট গ্রুপগুলোর ইন্টারেস্ট পূরণ হয়ে গেলে কাজ শেষ, কিন্তু পলিটিক্যাল পার্টির সরকারি ক্ষমতা দখল হয়ে গেলে কাজ শেষ, এবার শুরু হচ্ছে কাজ। এবার তার কাজ হচ্ছে যে কোনো প্রকারে সরকারি ক্ষমতাকে হাত থেকে না যেতে দেওয়া। তো শেষ কোনোভাবে আর সরকারি ক্ষমতাকে হাত থেকে যেতে দেবে না। অ্যান্ড ডাজ নট সিক পাওয়ার বাট সিক্স টু প্রোটেক্ট ইন্টারেস্টকে সবসময় প্রোটেক্ট করতে চাইবে।
and does not seek power, only influence those decision making. Now accountability for the public, for the election commission, towards the election commission, এখানে কিন্তু পুরো কোনো রকম অ্যাকাউন্টেবিলিটি জায়গা নেই। অ্যাকাউন্টেবিলিটি যদি থাকেও তাহলে নির্দিষ্ট যে সেক্টরের জন্য তারা কাজ করছে সেই সব পাবলিকদের জন্য, সেই সব মুষ্টিমেয় মানুষদের জন্য। আর প্রেসার গ্রুপসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো বাট সাবজেক্ট টু পাবলিক অ্যান্ড লিগাল পার্টিকুলার যদি কোনো সেক্টরের জন্য তারা কাজ করে থাকে তো সেই মানুষগুলোর কাছে তারা কথা বলতে বা তাতে তাদের বক্তব্যে উত্তর দিতে তারা বাধ্য। সো এই হচ্ছে আমাদের টোটাল পলিটিক্যাল পার্টি, প্রেসার গ্রুপস এবং ইন্টারেস্ট গ্রুপের মধ্যে ফারাক। এবার আমরা ফোকাস করব প্রতিনিধিত্ব অর্থাৎ রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন মানে কি? যখন আমরা দেখব কোন একটি দেশে পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা থাকে সেখানে প্রতিনিধিত্বের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রতিনিধিত্ব বিভিন্ন রকমের হয়ে থাকে। জনগণ তার প্রতিনিধিত্ব সঠিকভাবে যদি না পাঠাতে পারে তাহলে তার যে সঠিক ব্যক্তি নির্বাচিত সে করলো সেটা কিন্তু প্রুভ হবে না। ওটাই বলা হচ্ছে এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ তাদের পক্ষ থেকে কথা বলার এবং তাদের হয়ে কাজ করার জন্য কোনো প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে। তার মানে প্রতিনিধিত্বের কনসেপ্টের সঙ্গে নির্বাচনী কনসেপ্টটা ওতপ্রোতভাবে জড়িত। এখন এই নির্বাচনী কনসেপ্ট বিভিন্ন রকমের হয়ে থাকে। আমরা যদি দেখি আধুনিক কালে প্রতিনিধিত্বের যে বিভিন্ন মেথড গুলো রয়েছে তার মধ্যে অন্যতম পপুলার হচ্ছে টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন, বা আমরা দেখবো যে যেটা পুরোপুরি জিওগ্রাফিক্যাল এরিয়া ওয়াইজ রিপ্রেজেন্টেটিভকে ইন্ডিকেট করে। হতে পারে আমাদের কোনো একটি ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা করে কনস্টিটিউয়েন্সি তৈরি করা হয়েছে। নির্দিষ্ট পপুলেশন রয়েছে, সেই পপুলেশন ভিত্তিক একটি নির্দিষ্ট রিপ্রেজেন্টেশন রয়েছে। আমাদের ভারতের গণপরিষদের কথা চিন্তা করো, যখন আমাদের ভারতের গণপরিষদ তৈরি করেছিল সেই ক্যাবিনেট মিশন প্ল্যানের সিদ্ধান্ত হয়েছিল প্রতি 10 লক্ষ জনগণ পিছু একজন করে রিপ্রেজেন্টেটিভ থাকবে। এভাবে গোটা ভারতবর্ষ থেকে 389 জন মেম্বারকে সিলেক্ট করা হয়। রিপ্রেজেন্টেশন এখানে জিওগ্রাফিক্যাল লোকেশন, জিওগ্রাফিক্যাল এরিয়া এবং সেই সঙ্গে পপুলেশন এইগুলোর উপর নির্ভরশীল হলে তাকে আমরা টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন বলবো। নির্দিষ্ট অঞ্চলের প্রতিনিধিত্ব করা, ভৌগোলিক এলাকার ভিত্তিতে যখন এরকম প্রতিনিধিত্ব করে তাকে আমরা কিন্তু আঞ্চলিক প্রতিনিধিত্ব বলে ইন্ডিকেট করব। অন্যদিকে ফাংশনাল রিপ্রেজেন্টেটিভ মানে কি? পেশাগতভাবে নির্দিষ্ট আমরা দেখবো যে প্রফেশনের উপর ভিত্তি করে বা অকুপেশনের উপর ভিত্তি করে কখনো যদি রিপ্রেজেন্টেশন হয়, বিশেষ করে শ্রমিক শ্রেণী, শিক্ষক শ্রেণী বা নির্দিষ্ট পেশা ভিত্তিক কোনো যদি এরকম প্রতিনিধিত্ব হয় তখন তাকে আমরা পেশাগত প্রতিনিধিত্ব বা স্পেসিফিক রিপ্রেজেন্টেশন, অকুপেশনাল রিপ্রেজেন্টেশন বলতে পারি। আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যে যতগুলো গণতান্ত্রিক পদ্ধতি আছে সেই গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে সব থেকে জনপ্রিয় এবং সব থেকে সঠিক গণতন্ত্রের যে ইন্ডিকেশন হয় সেটা হচ্ছে সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে, যেখানে মানুষের যেরকম রিপ্রেজেন্টেশন রয়েছে তারই রিফ্লেকশন পড়ে। এটাও পরোক্ষ গণতান্ত্রিক মেকানিজমকে ইন্ডিকেট করে, বাট করলেও এখানে কিন্তু জনগণের সঠিক যে গণতান্ত্রিক পদ্ধতি সেটাকে গ্র্যান্ট করা হয়। কিরকম ভাবে? বলা হয় যে একটি কান্ট্রিতে বা কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে দুটো যদি পলিটিক্যাল পার্টি থাকে তবেই গণতন্ত্র সঠিকভাবে কার্যকরী করতে পারে। কোথায়? ফার্স্ট পাস দ্য পোস্ট ইলেকট্রাল সিস্টেম, অর্থাৎ আমরা যেটাকে বলি সাধারণ সংখ্যাগরিষ্ঠতা বা প্লুরালিস্টিক মেথড। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা এখানে কি হয়? একটি নির্দিষ্ট অঞ্চলে যদি 1000 মানুষ থাকে, 1000 মানুষ নিজেরা ভোট দেবে নির্দিষ্ট ব্যক্তিকে এবং এরকম করে 100-200 করে ভোট পেয়ে পেয়ে বিভিন্ন রাজনৈতিক দল ভোট পেল এবং আলটিমেটলি দেখা গেল কেউ একজন জিতে গেল। তার মানে এখানে কিসের ভিত্তিতে জেতে? সব থেকে বেশি যে ভোট পায় সে জেতে। তাহলে এখানে হতে পারে যে এ 300, 400, 500, 600, 700 জন ভোট দিতে গেছিল, 70% ভোট পড়েছে। এই 700 জনের ভোটের মধ্যে কে জিতবে? এই এ পার্টি জিতবে, বাকি বি সি ডি কিন্তু হেরে গেল, কারণ সব থেকে বেশি এ পার্টি পেয়েছে 300 সিট। কিন্তু ভাবো এখানে 700 জন মানুষ চায়নি এ ব্যক্তি জিতুক, চাইলে তারা ভোট দিত, এ ব্যক্তিকে দেয়নি, তার মানে তারা চায়নি। তাহলে 700 জনের সাপোর্ট নেই, মাইনরিটির সাপোর্ট নিয়ে কিন্তু ওই 5 বছর সে সেখানে থেকে যাবে। তাহলে কম সংখ্যক ভোট পেয়ে এখানে জিতে যাওয়ার চান্স আছে। কিন্তু সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম মানে একক হস্তান্তরযোগ্য যে ভোট পদ্ধতি বা সমানুপাতিক যে পদ্ধতি, সেই সমানুপাতিক ভোট পদ্ধতিতে এরকম হওয়া সম্ভব নয়। সেখানে কখনোই মাইনরিটি গভর্নমেন্ট ফর্মেশন হওয়ার চান্স থাকে না। তাহলে এই হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার, আমি বলছিলাম যে একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি ইজ বেটার দেন দ্য ফার্স্ট পাস দ্য পোস্ট ইলেকট্রাল সিস্টেম, মানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা থেকে বেটার সিস্টেম।
অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের ক্ষেত্রে কিছু সুবিধা অসুবিধা দুই আছে। প্রাপ্তবয়স্কের ভোটাধিকার আমাদের এই ফার্স্ট পাস দ্য পোস্ট ইলেকট্রাল সিস্টেমে ফলো করা হয়, যেখানে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন হয়। এক্ষেত্রে আমরা দেখতে পাবো কিছু সুবিধা কিছু অসুবিধা দুই আছে। প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ইউনিভার্সাল হয়, নির্দিষ্ট ভোটিং এজ ইন্ডিকেট করে দেওয়া হয়, তার রেসপেক্টে দেশের যারা নাগরিক সেই নাগরিকদের ভোটাধিকার দেওয়া হয়। এখন এর সুবিধাগুলো হচ্ছে এটাই, যেখানে প্রত্যেকটা ব্যক্তি, প্রাপ্তবয়স্ক ব্যক্তি ভোট দিতে পারে, গণতন্ত্রে অংশগ্রহণ করতে পারে, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় প্রত্যেকের মধ্যে। অসুবিধা হচ্ছে যদি অশিক্ষিত জনগণ হয়, যদি রাজনৈতিক জ্ঞান কম থাকে, তাহলে এদের হাতে যেহেতু পাওয়ারটা দিয়ে দেওয়া হয়েছে, ফলে এরা তো সঠিক সরকারকে নির্বাচন করতে পারে না। তখন মানে অযৌক্তিক বা কোনো যে হয়তো সঠিক ব্যক্তি নয় এরকম ব্যক্তি এখানে নির্বাচিত হয়ে যাওয়ার চান্স থাকে। তাহলে অযোগ্য ব্যক্তিকে নির্বাচন করার একটা চান্স তৈরি হয়ে যায়, বিকজ কি এখানে যারা ভোটাধিকার পেয়েছে তাদের বেসিক পলিটিক্যাল অ্যাওয়ারনেস নেই। ভারতবর্ষের মতো বৃহৎ জনসংখ্যার দেশে এরকম প্রচুর ভোটার আমরা দেখতে পাই যাদের বেসিক পলিটিক্যাল সেন্স নেই, কিন্তু তারা গিয়ে ভোটটা দিয়ে আসছে। এবং কি হিসাবে দিয়ে আসছে? গ্রামে গঞ্জে আমরা দেখতে পাই কিছু কোথাও কোথাও টাকার বিনিময় বা ন্যূনতম কিছু খাবার দাবারের বিনিময় ভোট দিয়ে আসে। যে ভোটের মাধ্যমে যে নির্বাচিত ব্যক্তি যিনি জিতলেন তার কিন্তু কোনো রকম পাবলিকের প্রতি সেই দায়বদ্ধতাই থাকে না, যে দায়বদ্ধতার রেসপেক্টে সে সেখানে কাজ করবে। ফলে আমাদের ভারতবর্ষের মতো কান্ট্রিতে দেখতে পাই যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে বছরের পর বছর সেখানে আন্ডার ডেভেলপ থেকে পুরো সেখানকার যে উন্নয়ন হওয়ার সুযোগ ছিল সেই সুযোগ থেকে বঞ্চিত হয়। তাহলে গণতন্ত্র যদি সাফল্যমণ্ডিত করতে হয়, আগে গণতন্ত্রে জনগণকে শিক্ষিত করতে হবে। সার্বজনীন ভোটাধিকার দেওয়ার আগে সার্বজনীন শিক্ষার ব্যবস্থা করতে হবে। তারপরে যদি সার্বজনীন ভোটাধিকার দেয় তবে সেই দেশে গণতন্ত্র সঠিকভাবে এস্টাবলিশড হওয়া সম্ভব। এরপরে আমরা চলে আসবো যেটা আমি বলেছিলাম যে ডিভিশন একটি জায়গা রয়েছে, লিবারালিজম মতাদর্শ যেগুলো আমরা পড়েছিলাম, লিবারালিজম পড়েছিলাম এবং সেখানে আইডিয়ালিজম পড়েছিলাম, ওগুলো একটুখানি জাস্ট আমরা টাচ করব। উদারনীতিবাদ আমরা এর আগেও পড়েছি, সেখানে বেসিক্যালি সর্বাত্মকবাদী ভাবনা চিন্তার সঙ্গে অনেক ফারাক রয়েছে, পুরোপুরি উল্টো বলতে পারি। এবং এখানে আমরা দেখব ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের সঙ্গে স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদে মেনলি ব্যক্তি বিশেষকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এটার মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। ওকে, সো ইন্ডিভিজুয়াল ফ্রিডম লিবারালিজমে থাকে উদারনীতিবাদে, কিন্তু উদারনীতিবাদের সঙ্গে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বেসিক ফারাক আছে। উদারনীতিবাদ সামূহিক সাম্যতার কথা বলে, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ একজন ব্যক্তি বিশেষের সুবিধার গুলো কথা বেশি করে বলা হয়। এবং সব থেকে বড় কথা এখানে আমরা দেখতে পাবো যে ব্যক্তি স্বাধীনতার পাশাপাশি অধিকার, সীমিত সরকার, আইনের শাসনের উপর জোর, এগুলোর উপর গুরুত্ব বেশি দেয়। এক্ষেত্রে আমরা ক্লাসিক্যাল যে লিবারালিজম রয়েছে সেই ক্লাসিক্যাল লিবারালিজমে আমরা দেখতে পাবো অন্যতম হচ্ছেন জন লক, অ্যাডাম স্মিথ। তারা বেসিক্যালি রাষ্ট্রীয় হস্তক্ষেপ মুক্ত একটা ব্যবস্থা, মুক্ত বাজার অর্থনীতি, ব্যক্তি স্বাধীনতা, এগুলোর উপর জোর দেয়। অন্যদিকে মডার্ন লিবারালিজমের ক্ষেত্রে আমরা দেখতে পাবো টি.এইচ. গ্রিন বা জন রলস, যার অন্যতম প্রবক্তা, তারা সামাজিক ন্যায়, কল্যাণমূলক রাষ্ট্র অর্থাৎ ওয়েলফেয়ার নেশন, রাষ্ট্রীয় হস্তক্ষেপ সীমিত করা, এগুলোকে সমর্থন করে। অন্যদিকে এর উপর ভিত্তি করে গণতান্ত্রিক সমাজতন্ত্রবাদের কথা আমরা বলতে পারি। ডেমোক্রেটিক সোশ্যালিজম কি বলে? এখানে গণতন্ত্র আর সমাজতন্ত্র একসঙ্গে মিলেমিশে কাজ করে। গণতন্ত্র বলে ভোটাধিকারের মাধ্যমে জনগণকে সরকারি কাজকর্মে ইনভলভ করো, আর সমাজতন্ত্র বলে সমাজের সবার মধ্যে সাম্যতা নিয়ে এসো। কিন্তু সমাজতন্ত্র বলে বিপ্লব বা হিংসার মাধ্যমে সমাজতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আসতে হবে। এখানে কিন্তু গণতান্ত্রিক সমাজতন্ত্র বলে যে না, গণতান্ত্রিক পদ্ধতিতে আনতে হবে। তার মানে গণতান্ত্রিক সমাজতন্ত্র মানে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের সমাজতান্ত্রিক আদর্শগুলোকে ইমপ্লিমেন্ট করা, অর্থাৎ পদ্ধতিটা হবে শান্তিপূর্ণ, ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন, এবং সেই সরকার কি করবে? দেশের মধ্যে সমাজতান্ত্রিক আদর্শগুলোকে এস্টাবলিশ করবে, অর্থাৎ সাম্যতা নিয়ে আসবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এবং সেখানে প্রত্যেকের মধ্যে শ্রেণীহীন একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাবে। রাজনৈতিক গণতন্ত্র সামাজিক মালিকানার সমন্বয়, বিপ্লব নয় সংস্কারের মাধ্যমে সমাজ পরিবর্তন করে, এবং মিশ্র অর্থনীতি আরেকটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখানে কিন্তু পুরোপুরি পাবলিক সেক্টর হয় না, সব প্রাইভেট সেক্টরকে এখানে অ্যাবলিশ করা হয় না, এখানে পাবলিক প্রাইভেট দুটোকেই একই সঙ্গে রাখা হয়। আমাদের ভারতবর্ষে নেহেরুর যে আদর্শ, সেই সমাজতান্ত্রিক আদর্শ কিন্তু এই গণতান্ত্রিক সমাজতন্ত্রের আদর্শকে প্রমোট করে। এছাড়া ব্রিটিশ লেবার পার্টিরও এই গণতান্ত্রিক সমাজতন্ত্রের আদর্শকে ফলো করত।
So liberalism focus on the individual rights and freedoms, while democratic socialism emphasize equality, welfare within the democratic framework. So এই হচ্ছে টোটাল আমাদের উদারনীতিবাদের কনসেপ্ট। আধুনিক উদারনীতিবাদে আরেকটি বিষয় ফোকাস করা উচিত, সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাবো যে রাজনৈতিক গণতন্ত্র এবং সামাজিক মালিকানার সমন্বয়ের মাধ্যমে বিপ্লব নয় বরং সংস্কারের মধ্য দিয়ে সমাজতন্ত্রের পরিবর্তন, সমাজের যে পরিবর্তন সেটা ঘটানো। ভারতের নেহরুর কথা বলছিলাম, যেখানে আমরা এই মেকানিজম দেখতে পাই। নেক্সট আমরা তাহলে এই হচ্ছে আজকে টোটাল আমাদের ডিসকাশন। আমরা দেখে নেব যে পয়েন্টগুলো আমাদের মনে রাখতেই হবে। নাম্বার 1, স্বাধীনতা মানে হলো আইনশুদ্ধ সীমার মধ্যে ব্যক্তির ইচ্ছে মতো কাজ করা। গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ নিজেরা অথবা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্যে অংশগ্রহণ করে। সর্বাত্মকবাদ হলো এমন একটি কেন্দ্রীভূত স্বৈর শাসন যেখানে রাষ্ট্র ব্যক্তিগত এবং সামাজিক জীবনের প্রতিটা দিককে নিয়ন্ত্রণ করতে চায়। জনমত হলো জনগণের রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে গঠিত সম্মিলিত মতামত এবং সরকারের কার্যক্রমের উপর প্রভাব ফেলে। রাজনৈতিক দল হলো এমন একটি সংগঠিত গোষ্ঠী যা নির্দিষ্ট মতাদর্শের ভিত্তিতে যৌথ হয় এবং ক্ষমতা দখল করে দেশের সরকারকে নিয়ন্ত্রণ করতে চায়। একবার ক্ষমতায় গেলে ক্ষমতা ছাড়তে চায় না। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো স্বার্থ গোষ্ঠীর মধ্যে একটি গ্রুপ যারা তাদের নির্দিষ্ট রাজনৈতিক দল সে যদি সরকারি ক্ষমতা দখল করে তাহলে সেক্ষেত্রে ওই রাজনৈতিক দলের মাধ্যমে সরকারি সিদ্ধান্তকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। প্রতিনিধিত্ব হলো এমন একটি মেকানিজম যেখানে জনগণ তাদের হয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কাউকে প্রেরণ করতে পারে, কোনো প্রতিনিধিকে সেন্ড করতে পারে। মতাদর্শ হলো একটি সংগঠিত রাজনৈতিক এবং সামাজিক চিন্তাধারা যার মাধ্যমে সমাজের পরিবর্তন বা সমাজের নতুন দিশার নির্ধারণ করা হয়। এবং আইন হলো সার্বভৌমের নির্দেশ যা ব্যক্তির নিয়মাবলীকে এবং সমাজকে শৃঙ্খলাবদ্ধ করতে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সাহায্য করে। সো এই হচ্ছে আমাদের প্রধান প্রধান পয়েন্টগুলো যেগুলো আজকের এই ক্লাসে আমাদের মনে রাখতেই হবে। সো আশা করছি তোমরা ঠিকভাবে এটা বুঝতে পারলে। অনেকগুলো বিষয় ছিল আমরা কমপ্লিট করলাম। এরপরে আমরা নতুন ক্লাসে আরো নতুন টপিক নিয়ে পড়াশোনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের উড়ান পাঠশালা অ্যাপটি ডাউনলোড করে নিও এবং রেগুলার ক্লাসগুলোকে ফলো করতে থাকো। চলো।